আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাব্বির। উনি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। সাল 2023 এসএসসি পরীক্ষা শেষ করে নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। ওনার নানা বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। উনি যেহেতু ওখানে গিয়েছেন, এরপর ওনার মামাতো ভাই যার নাম হচ্ছে রাকিব, এরপর নানির বাড়ির এলাকার যে যে বন্ধুরা আছেন আর কি, সবাই তো খুশি উনি গেছেন। আবার এসএসসি পরীক্ষাও শেষ করেছেন, হাতে একটু সময় আছে। বিকেলবেলা যখন ক্রিকেট খেলতে গিয়েছেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে খেলা শেষে মামাতো ভাই সবার উদ্দেশ্য করে বলছে, এই শোন, আজকে রাতে আমরা একটা পিকনিক করব, রাতে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। সবাই এক বাক্যে রাজি হয়ে যায়। সবার কাছ থেকে চাঁদা তোলা হয়। চাঁদা তোলার পর একটা জায়গা ফিক্সড করা হয়। এরপর এই যে সাব্বির ভাই, তারপর রাকিব, সবাই মিলে রান্নার কাজ শুরু করে দিয়েছেন সন্ধ্যার পর থেকে। একজনের বাসা থেকে তো বিশাল বড় কয়েকটা সাউন্ড বক্স নিয়ে আসা হয়েছে। সেই সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছে। রাত 11টার দিকে রান্নার কাজ শেষ হয়ে যায়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পর রাত্রে সবাই ওখানেই থাকবে, সারা রাত গান বাজবে, গল্পগুজব হবে। এদিকে হয়েছে কি, এই যে সাব্বির ভাই, ওনার মাথা ব্যথা শুরু হয়ে যায় ওই বক্সের তীব্র আওয়াজ। আর গ্রামে তো ঠান্ডা একটু বেশি, ওখানে ওই রাত্রে ঠান্ডাটা একটু বেশি পড়েছিল। তো উনি যে শীতের কাপড় পরে গেছেন, একটু কষ্ট হচ্ছিল ওনার আর কি। খুব কষ্ট হচ্ছিল এটাও বলা যাবে না, তবে মাথা ব্যথার কারণে কষ্টটা বেশি হচ্ছিল। উনি তখন সবাইকে বলেন যে আচ্ছা তোরা মজা কর, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ঘুমাই, আমার ঠান্ডাও লাগতেছে আর মাথা ব্যথা করতেছে। তখন মামাতো ভাই রাকিব বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটু এগিয়ে দিয়ে আসি। তখন আবার সাব্বির ভাই বলছেন যে না ঠিক আছে, আমি তো একাই যেতে পারবো, মাত্র 10 মিনিট 12 মিনিটের রাস্তা, তো পায়ে হেঁটে চলে যেতে পারবো। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনার মোবাইল ফোনের টর্চ লাইট জ্বালিয়ে রওনা দিয়েছেন। চারদিকে শুনশান নীরবতা। যখন রওনা দিয়েছেন তখন রাত 12টার কাছাকাছি বাজে। তো হেঁটে যাচ্ছেন, এক পর্যায়ে ওনার কাছে মনে হলো ওনার সামনে দিয়ে কেউ একজন দ্রুত রাস্তা ক্রস করে রাস্তার পাশে থাকা তাল গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো। উনি ভেবেছেন কোনো চোর হবে। হঠাৎ করে সাব্বির ভাই দেখে ফেলেছেন, এই কারণে এই চোরটা তড়িঘড়ি করে পার হয়ে তাল গাছের আড়ালে লুকিয়ে গেল। চোরই যদি না হবে তাহলে তাল গাছের আড়ালে লুকালো কেন? উনি এই পাশ থেকে বলতেছেন, এই কে রে ওইখানে, কে লুকালো, বেটা চোর কোথাকার। এই বলে ওনার হাতে একটা লাঠি ছিল। মূলত লাঠিটা হাতে এই কারণে নিয়েছিলেন, রাতের বেলা হুট করে রাস্তার মাঝখানে যদি কোনো কুকুর বা শেয়াল আক্রমণাত্মক ভঙ্গিতে আসে, তখন লাঠি দিয়ে ভয় দেখিয়ে যাতে ওগুলোকে তাড়িয়ে দিতে পারেন। ওই লাঠিটা একটা শুকনো ডালের মতো ছিল আর কি। উনি কি করেছেন, ওটা ভেঙেছেন, ভেঙে কয়েক টুকরো করেছেন। ওই টুকরোগুলো ওই তাল গাছের দিকে ছুঁড়ে মারছেন যে এই চোর বের হ, ওখানে কি করিস, বের হ, এরকম বলছেন। কিছুক্ষণ পর মনে হলো আচ্ছা যাই তো, ওই তাল গাছটার ওখানে গিয়ে দেখি কে ওখানে আছে। এই চিন্তা করে উনি ওই যে মোবাইল ফোনের যে টর্চ লাইট ওটা জ্বালিয়ে ওই তাল গাছটার কাছে গিয়েছেন। কাছে যাবার পর তাল গাছটার পেছন সাইডেও গেলেন, দেখলেন যে ওখানে কেউই নেই। তখন ভাবলেন বেটা চোর এতক্ষণে পালিয়ে গেছে। এরপর উনি আবার হাঁটা শুরু করেছেন। 1-2 মিনিট হাঁটার পর ওনার কাছে মনে হলো ওনার পিছে পিছে কেউ হাঁটছে। কারণ পিছে পিছে যদি কেউ হাঁটে এক ধরনের শব্দ কিন্তু হয়, এটা উনি বুঝতে পেরেছেন। উনি পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নেই। তখনই মূলত ভয়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। ওনার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে। ভয় নিয়েই উনি জোরে জোরে হাঁটা শুরু করেছেন। এরপর হঠাৎ করে ওনার ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করলেন। মনে হচ্ছে কেউ পেছন থেকে গরম নিঃশ্বাস ওনার ঘাড়ের উপর ফেলছে। তখনই পেছন থেকে কেউ একজন মোটা এবং ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আজকে তুই বাঁচতে পারবি না রে, তোর কত বড় সাহস, তুই আমার দিকে ঢিল ছুঁড়ে মারিস, গালিগালাজ করিস। তখন
এই সাব্বির ভাই আবার পেছন দিকে সাহস করে ঘুরে যখনই তাকিয়েছেন তখন দেখেন বিশাল লম্বা একটা ছায়া। তবে এই ছায়াটার চেহারা বোঝা যাচ্ছে না, জাস্ট একটা লম্বা মানুষের মতো অবয়ব, নাক মুখ চোখ কেমন এটা বোঝা যাচ্ছে না। তখন তো সাব্বির ভাই বুঝতে পেরেছেন ভয়ঙ্কর কোনো কিছুর খপ্পরে উনি পড়ে গেছেন। তারপরও আল্লাহর নাম স্মরণ করে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। দৌড়ানোর সময় ওই জিনিসটা পিঠে কোনো কিছু দিয়ে তাকে আঘাত করে। যখনই আঘাত করেছে এই আঘাতটা বেশ জোরেই ছিল, লাঠি বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করেছে। তখন উনি মাটিতে পড়ে যান, পড়েই অজ্ঞান হয়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওই জায়গাতেই পড়ে আছেন। আর তখন মসজিদে ফজরের আজান হচ্ছে, আজানের শব্দ শোনা যাচ্ছে। আর ওনার কাছেই ওনার মোবাইল ফোনটা পড়েছিল। বাড়ির থেকে কেউ ওনাকে ফোন দেয়নি, কেননা ওনার নানা বাড়ির সবাই জানে যে ওরা পিকনিক করতে গেছে, সেখানে তার মামাতো ভাই রাকিব আছে। এদিকে এই রাকিবরাও তো আর ফোন দেয়নি, কারণ তারা জানে যে সে বাড়িতে চলে গেছে। কোনো সমস্যা হলে তো সাব্বির ভাই ফোন দিত, এই চিন্তা করে কেউই কিন্তু কাউকে আসলে ওভাবে নক করেনি যে সাব্বির কি বাড়িতে গেছে, বা নানা বাড়ি থেকে কেউ ফোন করেনি রাকিবকে যে সাব্বির সম্পর্কে সে কোথায় কি করছে। তো ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওখানেই পড়ে আছেন। এরপর দেখেন ফোনটাও ওনার কাছাকাছি একটা জায়গায় পড়ে আছে। ফোনটা তুলে নিয়ে উনি তখন দ্রুত বাড়ির দিকে যাত্রা শুরু করেন। এইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। উনি যখন বাড়িতে যান তখন দেখেন ওনার নানি ফজরের নামাজ পড়ার জন্য অজু করছেন। তখন নানি বলছেন, কিরে তুই চলে আসলি, রাকিব আসলো না? নানির মুখের দিকে তাকিয়ে উনি কোনো উত্তর না দিয়েই ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তারপর সকাল হয়ে দুপুর হয়ে যায়, সবাই তাকে ডাকছে কিন্তু উনি ঘুম থেকে উঠছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব বলছে, আচ্ছা সাব্বির এত ঘুমাচ্ছে কেন, ও তো রাত জাগে নাই, ও তো রাত 12টার দিকে চলে আসছে। তখন নানি নাকি অবাক হয়ে যায়, কি বলিস, রাত 12টার দিকে চলে আসছে মানে? আমি তো ফজরের নামাজের জন্য উজু করার সময় দেখি যে ও বাসায় আসছে, এতক্ষণ সে কোথায় ছিল? বাসায় আসতে তো কোনোভাবেই 12 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এর থেকে কোনোভাবেই তো বেশি লাগার কথা না, তাহলে এতক্ষণও কোথায় ছিল? সবাই তো তখন আরও বেশি চিন্তায় পড়ে যায়। সবাই মিলে আবার তাকে ডাকাডাকি করতে থাকে। একসময় ডাকতে 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 তার ঘুম ভাঙে। যখন ঘুম ভেঙেছে তখন এই সাব্বির ভাই উনি ফিল করেন ওনার শরীরের এক পাশ একদম অবশ হয়ে গেছে, ওই পাশটা কোনোভাবেই উনি নাড়াতে পারছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব সে প্রশ্ন করছে, আচ্ছা তুই আমাদের থেকে রওনা দিলি, সারা রাত কোথায় ছিলি, আর শরীরের এই অবস্থা কেন? তখন এই সাব্বির ভাই সমস্ত ঘটনা সবাইকে খুলে বলেন। তখন তো নানি কান্নাকাটি শুরু করে দেয়। নানাকে বলে, তুমি তাড়াতাড়ি একটা হুজুর ডেকে আনো, খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। নানা পাশের একটা মাদ্রাসা থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর সব কিছু শুনলেন যে ঘটনাটা কি। এরপর উনি বললেন যে চিকিৎসা শুরু করার আগে আরও বিস্তারিত জানতে হবে, এরপর আমি ইনশাল্লাহ চিকিৎসা শুরু করব। আমাকে একটু সময় দেন, আমি এশার নামাজ পড়ে তারপর আসবো ইনশাল্লাহ। তো হুজুর এশার নামাজের পর আসেন, এসে যে কথা বলেন তা শুনে তো সবাই আতকে ওঠেন। হুজুর এসে বলেন যে আপনাদের নাতির তো কপাল ভালো, সে ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পারছে। সাব্বির যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা ভালো জিন ওইখান দিয়ে যাচ্ছিল, সে কাউকে সহজে দেখা দেয় না, কিন্তু সে ওই সময় তার নিজের রূপেই যাচ্ছিল। সাব্বির যেহেতু যাচ্ছিল, সাব্বির তাকে দেখে যেন ভয় না পায়, সে দ্রুত রাস্তা পার হয়ে ওই তালগাছের আড়ালে চলে যায় যাতে করে ও তাকে না দেখে। কিন্তু সাব্বির কি করেছে, সে চোর মনে করে গালিগালাজ করেছে, আবার হাতের লাঠি ভেঙে ওটা দিয়ে ঢিল ছুঁড়েছে। এই কারণেই মূলত ওই জিনটার আত্মসম্মানে লেগেছে, সে ক্ষিপ্ত হয়েছে। মূলত সাব্বিরকে মেরে ফেলার উদ্দেশ্যেই পিছু নিয়েছিল। যেই আঘাতটা করেছে এই আঘাতটা মাথার একটা জায়গায় করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাথায় না লেগে পিঠের একটা জায়গায় লেগেছে। মাথায় যদি লাগতো সাথে সাথে ওর ব্রেন ড্যামেজ হয়ে যেত, ও আর হুঁশে ফিরে আসতে পারতো না। কিন্তু আল্লাহর রহমতে পিঠে লেগেছে, এই জন্য শরীরের একটা পাশ অবশ হয়ে গেছে। মাথায় লাগলে কি হতো একবার চিন্তা করেন, ব্রেন অকেচো হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে আজানের ধ্বনিতে তার জ্ঞান ফেরত এসেছে, এখন চিকিৎসা করা যাবে।
তখন নানা ওই হুজুরকে বললেন যে আচ্ছা, এতটুকু কারণে ওকে মেরে ফেলার জন্য ওকে আক্রমণ করলো? তখন হুজুর বলেন যে আসলে সে যে গালিগালাজ করেছে, ঢিল মেরেছে, এটাই মূলত তার রাগের একটা কারণ ছিল। আর সে আগে থেকে কাউকে বিরক্ত করে না, এই পথ দিয়ে সে চলাচল করেছে, কাউকে এরকম আক্রমণও কখনো করেনি। সে নাকি এসে এটা বলেছে। আর ওই জিনটা নাকি ওই হুজুরের সাথে যোগাযোগ করেছিল, যে হুজুর এশার নামাজের পরে আসছেন, তো এর মধ্যেই হুজুর ওই জিনের সাথে যোগাযোগ করেছে। ওই জিনটা এই সাব্বির ভাইকে আর কোনো ক্ষতি করবে না এই প্রতিশ্রুতি দেয়, কিন্তু বলে যেহেতু সে অনেক গালিগালাজ করেছে, এই জন্য তাকে কিছু সাদাকা দিতে হবে, 10 প্যাকেট মিষ্টি। ওই রাতেই রাত 12টার দিকে ওই যে তাল গাছ, যেই জায়গাটা যার পেছনে ওই জিনটা আড়াল হয়েছিল, ওখানে দিয়ে আসতে হবে। আর তাকেই দিয়ে আসতে হবে, পেছন দিকে তাকানো যাবে না। সাব্বির ভাই সাহস সংগ্রহ করে ওই রাতেই মিষ্টি নিয়ে একা একাই দিতে চান। পেছন দিকে তো তাকানো যাবে না। উনি যখনই দিয়ে উল্টো দিকে ঘুরেছেন, তখন ওনার মুখে কে যেন ঠাস করে একটা চর মেরে দেয়। চর মেরে দিয়ে বলে যে যা, আজকের মতো ছেড়ে দিলাম, আর কখনো এরকম ভুল করবি না, আর সোজা চলে যাবি, পেছন দিকে তাকাবি না। এদিকে হঠাৎ করে এরকম চর খেয়ে আবারও সেই ভুতুরে কণ্ঠ শুনে সাব্বির ভাই তো পেয়েছেন ভয়। সাব্বির ভাই চিন্তা করছেন এমন তো হওয়ার কথা ছিল না, কথা ছিল যে মিষ্টি দিয়ে চলে আসবো, পেছন দিকে তাকাবো না। আমি তো পেছন দিকে তাকাইও নেই, আমাকে গালে এভাবে কষে একটা চর মারলো কেন? সে মুখের উপর হাত রেখে মুখ ডলতে ডলতে বাসায় ফেরত আসলেন। ফেরত এসে বললেন যে ওই জিনটা তো আমাকে থাপ্পড় মেরেছে। পরবর্তী দিন হুজুরকে যখন জানানো হয়, তখন হুজুর বলেছিলেন আর একটা অদ্ভুত কথা। ওই জিনটা নাকি হুজুরকে জানিয়েছিল যে ও যখন মিষ্টি দিতে আসবে, তখন কিন্তু ওকে একটা থাপ্পড় মারবো আমি, কারণ ওর উপর যে রাগ আছে, শুধু মিষ্টি দিলে কিন্তু আমার রাগ যাবে না, তবে ওই থাপ্পড়ে ওর কোনো ক্ষতি হবে না। মূলত আমার মনের একটা ক্ষোভ ঝাড়া, আর ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো কাজ না করে, এই জন্য। তখন আবার সাব্বির ভাই বললেন যে ও যে থাপ্পড় মারবে, আপনি এটা আমাকে আগে জানালেন না কেন? তখন হুজুর বললেন, আগে জানালে তুমি তো ভয়েই যেতে না, তখন হিতে বিপরীত হতে পারত, তোমার আরও ক্ষতি হতো, এই জন্যই জানাইনি। এখন থেকে আরও তোমাকে আর বিরক্ত করবে না, তুমিও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। মজার বিষয় হচ্ছে, ওনার তো শরীরের একটা পাশ অবশ হয়ে গিয়েছিল। যখন ওই যে হুজুরের সাথে কথা হয়, হুজুর এসে একটু ঝাড়ফুঁক করেন, আল্লাহর রহমতে উনি কিন্তু সুস্থ হয়ে গিয়েছিলেন, মানে ম্যাজিকের মতো। যিনি তার শরীরের একটা পাশ নাড়াতেই পারছিলেন না, উনি সুস্থ হয়ে গেছেন, দিব্যি সুস্থ হয়ে উনি ওই মিষ্টিটা দিয়ে আসছেন, আর মিষ্টি দিতে গিয়ে কোষে একটা চর খেয়ে আসছেন আর কি। এই হচ্ছে ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম নাফিস আহমেদ, আর আমি থাকি ঢাকায়। আমার একজন পরিচিত আছে, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। সঙ্গত কারণে আমি তার পরিচয় গোপন রাখছি, তাই ধরে নিন তার নাম জালাল। আমি আগে থেকেই বলে নিচ্ছি যে কিছু কথা না বললেই নয়। জালাল ভাইকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি, চাচা বলে ডাকতাম তাকে। তিনিও আমাকে খুব আদর করেন। খুব অল্প বয়সেই তিনি ড্রাইভিং শিখে ফেলেন, আর নিয়তি তাকে এক পর্যায়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার বানিয়ে দেয়। আজ প্রায় 21 কিংবা 22 বছর ধরে তিনি অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় আছেন। তার জীবনে অসংখ্য ঘটনা ঘটেছে এই অ্যাম্বুলেন্স ড্রাইভিং পেশায় জয়েন হওয়ার পর থেকে। তার সাথে আমার মাঝে মধ্যে দেখা হয়, আর দেখা হলেই দুজন বসে আড্ডা দেই। আর সেই আড্ডা দেওয়ার সময় তিনি আমাকে তার জীবনের গা ছমছমে এই ঘটনাগুলোর কথা বলেন। যদিও তিনি নিজে থেকে বলতে চান না, বরং আমি জোরাজোরি করে তার কাছ থেকে এই ঘটনাগুলি শুনি, কারণ আমার এসব জিনিসের প্রতি একটা কৌতূহল কাজ করে। আজ আমি জালাল চাচার জীবনের খুব গা ছমছমে কয়েকটি ঘটনা পাঠাচ্ছি। আপনার ভালো লাগলে শ্রোতাদেরকে 2017 সালের সেই রাতের ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই পেশায় কম তো লাশ দেখিনি, কম ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হয়নি, কিন্তু সেই রাতের মতো অভিজ্ঞতা আমার এই দীর্ঘ চালক জীবনে আর কখনো হয়নি। সময়টা ছিল 2017 সাল, রোজার ঈদের ঠিক পরপর। শহরটা সবেমাত্র ঈদের ছুটি কাটিয়ে উঠতে শুরু করেছে। ঢাকা শহর তখনও বলতে গেলে ফাঁকা, মানুষজন সবে গ্রামে ফিরতে শুরু করেছে। রাস্তাঘাটে সেই চিরচেনা জ্যাম নেই, একটা অদ্ভুত শান্ত পরিবেশ। রাত তখন আনুমানিক 9টা কি 9:30 হবে। আমার ডাক পড়লো ঢাকা মেডিকেলের মর্গ থেকে। একটা লাশ পৌঁছে দিতে হবে
সেই যশোরে। আমার সাথে ছিল আমার হেল্পার নাহিদ। ছেলেটা ভালো, তবে বড্ড ভীতু স্বভাবের, একটুতেই ঘাবড়ে যায়। আমি যখন হাসপাতালে পৌঁছালাম, লাশের পরিবারের লোকজন ততক্ষণে সব কাগজপত্র ঠিকঠাক করে চলে গেছে। এখানেই আমার প্রথম খটকা লাগে। সাধারণত এমন দূরের রাস্তায় লাশের সাথে পরিবারের কেউ না কেউ যায়, কিন্তু তারা কেউ গেল না। হসপিটালের লোকদের শুধু বলে গেছে লাশটা ঠিকানা মতো পৌঁছে দিলেই হবে, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না। তাদের এই আচরণ আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। আমি গেলাম মর্গে ডোমের সাথে কথা বলতে। লাশটা ছিল একটা অল্প বয়সী ছেলের, বয়স 14 কি 15 হবে। ডোমের সাথে কথা বলে আমার খটকাটা আতঙ্কের রূপ নিল। ডোম আমাকে ফিসফিস করে যা বলল, তাতে আমার মতো শক্ত মনের মানুষের বুকটা কেঁপে উঠেছিল। সে জানালো ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না, খুব ভয়ঙ্করভাবে, বিভৎসভাবে তাকে নাকি মারা হয়েছে। কিন্তু মূল ভয়ের কারণ সেটা ছিল না। ডোম বলল এই ছেলেটার পরিবারের লোকেরা নাকি কালো জাদুতে প্রচন্ড বিশ্বাসী। এলাকায় তাদের নিয়ে নানান কানাঘোষা আছে। তাদের সাথে নাকি পাড়া প্রতিবেশীর কারো ভালো সম্পর্ক নেই, সবাই তাদের এড়িয়ে চলে। ওই কালো জাদুর কারণেই নাকি মানুষ তাদের কাটাতে ভয় পায়। ডোমের কথা শুনে আমার ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ছেলেটার চেহারা দেখতে চেয়েছিলাম, কিন্তু ডোম নিজে লাশটা খুব ভালোভাবে প্যাকেজিং করে ফেলেছিল। সে আমাকে বলল, জালাল ভাই, না দেখছেন ভালো করছেন, না দেখাই ভালো, আপনি শুধু লাশটা পৌঁছাইয়া দেন। তার কথার ধরনে আমি আর জোরাজোরি করলাম না। সে নিজেই অন্যদের সাথে ধরাধরি করে লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের স্ট্রেচারে তুলে দিল। আমি আর নাহিদ অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। আমি ড্রাইভিং সিটে, নাহিদ আমার পাশে। আমি গাড়িতে স্টার্ট দিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা দিলাম। ঢাকা শহর ফাঁকা, ঈদের পর বলে রাস্তায় কোনো যানজট নেই। আমি বেশ ভালো গতিতেই গাড়ি চালাচ্ছিলাম। কিছুক্ষণ সব একদম শান্ত ছিল, ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এই নীরবতা ভাঙালো নাহিদ। সে একটু ভয়ে ভয়ে বলল, জালাল ভাই, এমনিতেই তো শুনি সব অল্প বয়সী ছেলেদের লাশের ওপর খারাপ জিনিসের আসর বসে, তার উপর ডোমের কাছে ওই পরিবারের যা সব কথা শুনলাম, আমার কিন্তু ভালো ঠেকতেছে না। নাহিদের কথা শুনে আমার মেজাজটা একটু গরম হলো। আমি জানি ও ভীতু, তাই ওকে আরো ভয় পাইয়ে দিতে চাইনি। আবার ওর এসব কথা আমার নিজের মনের ভয়টাকে উস্কে দিচ্ছিল। আমি হালকা ধমকের সুরে বললাম, আবল তাবল কথা বলবি না তো, চুপচাপ বসে থাক। দোয়া কালাম পর যেন ভালোভাবে লাশটা পৌঁছাইয়া দিয়ে ফিরতে পারি। তোর কথা শুনলে আমার নিজেরই ভয় লাগা শুরু হয়। আমার ধমক খেয়ে নাহিদ চুপ হয়ে গেল। সে কাছুমাছু হয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমি ওর কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলাম। ফাঁকা রাস্তা পেয়ে আমি স্পিড আরো বাড়িয়ে দিলাম। মোয়া রোডের দিকে গাড়ি যত এগোচ্ছিল, চারপাশটা ততই অন্ধকার আর নির্জন হয়ে আসছিল। রাস্তার দুপাশে শুধু কালো গাছের সারি, আর মাঝে মাঝে দু একটা ট্রাক সা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তখন আমি বুঝতে পারিনি কি ভয়ঙ্কর এক রাত অপেক্ষা করছে আমাদের সামনে। আমার শুধু মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব লাশটা ওই অদ্ভুত পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকায় ফিরতে পারলেই বাঁচি। কিন্তু আমি জানতাম না এই যাত্রাটা এত সহজ হবে না, কেবল তো শুরু। আমরা তখন প্রায় ঘন্টাখানেক রাস্তা পার হয়ে এসেছি। ঢাকা শহর অনেক পেছনে ফেলে এসেছি। গাড়ি তখন হাইওয়েতে। এতক্ষণ সবকিছু একদম স্বাভাবিক ছিল। আমি আর নাহিদ দুজনেই চুপচাপ বসে আছি। আমি গাড়ি চালাচ্ছি, আর নাহিদ হয়তো ঝিমুচ্ছিল কিংবা বাইরের অন্ধকার দেখছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা তীব্র পচা গন্ধ আমাদের নাকে এসে লাগলো। গন্ধটা সাধারণ কোনো পচা গন্ধ নয়, কেমন যেন একটা পটকা পচা গন্ধ, সাথে আসছে একটা ভাব। মনে হচ্ছিল কোনো কিছু পুড়ে পচে গলে একাকার হয়ে গেছে। গন্ধটা এত তীব্র ছিল যে আমার বমি চলে আসার জোগাড় হলো। নাহিদ ধর্মর করে সোজা হয়ে বসলো, তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, জালাল ভাই, কিসের গন্ধ এটা? কি পচা গন্ধ! আমিও গন্ধটা পাচ্ছিলাম। গন্ধটা যে সুদূর বাইরে থেকে আসছে তা নয়, মনে হচ্ছিল এটা যেন আমাদের অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আসছে। কিন্তু নাহিদ একটু ভীতু, ওকে এই মুহূর্তে ঘাবড়ে দেওয়া চলবে না। আমি ওকে আশ্বস্ত করার জন্য বললাম, আরে ভয় পাস না, দেখছিস না হাইওয়ের ধার, হয়তো আশপাশে কোথাও কেউ ময়লা টয়লা পোড়াচ্ছে। সেই গন্ধই বাতাসে ভাইসে আসছে, জানালাটা হালকা তুলে দে। কিন্তু আমার কথায় নাহিদের মন মানল না। সে ভুরু কুঁচকে বলল, কিন্তু ভাই, আমার তো মনে হইতেছে গন্ধটা আমাদের অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আসতেছে, পেছনের দিক থেকে। ওর কথা শুনে আমার মেজাজটা আবার খারাপ হলো। আমি জানি ও কি ভাবছে। ও ভাবছে ওই লাশটা নিয়ে কোনো সমস্যা। আমি বিরক্ত হয়ে বললাম, তোর মনের মধ্যে যা আছে তুই খালি তাই ভাবতেছিস। আমার মেজাজটা আর খারাপ করিস না তো, চুপ থাক। নাহিদ আবার চুপ হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে প্রচন্ড ভয় পেয়েছে।
সে বারবার আমার দিকে আর পেছনের পার্টিশনের দিকে তাকাচ্ছিল। সত্যি বলতে আমার নিজের বুকটাও কেমন যেন ধরাস ধরাস করছিল। গন্ধটা আসলে অদ্ভুত ছিল। ময়লা পোড়ানোর গন্ধ এমন হয় না, এটা আরো ভারী, আরো অসহ্য। আমি ড্রাইভিং এ মনোযোগ দিলাম, ভান করলাম যেন কিছুই হয়নি। এভাবে আরো 10-15 মিনিট কাটলো। গন্ধটা কিছুটা কমে এলেও পুরোপুরি যায়নি। আমরা দুজনের চোখ। হঠাৎ ঠিক আমাদের পেছনের মালামাল রাখার অংশ থেকে ধপাস করে প্রচন্ড জোরে একটা শব্দ হলো। শব্দটা এত জোরে ছিল যে মনে হলো খুব ভারী কিছু একটা স্ট্রেচার থেকে নিচে আছড়ে পড়লো। শব্দে পুরো অ্যাম্বুলেন্সটা যেন কেঁপে উঠলো। আমি সাথে সাথে ব্রেক কষলাম। নাহিদ ভয়ে আমার দিকে তাকালো, আর আমি তাকালাম ওর দিকে। নাহিদ এবার প্রায় চিৎকার করে উঠলো, দেখলা ভাই, দেখলা তো? আমি বলছিলাম না আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকেই তো আওয়াজটা আসলো। লাশটা পইরা গেছে ভাই। আমি ভাবলাম, হ্যাঁ তা তো ঠিকই বলেছিস, আওয়াজটা তো পেছন থেকে আসলো। লাশটা মনে হয় স্ট্রেচার থেকে পড়ে গেছে। যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে তো লাশটা উঠিয়ে আবার স্ট্রেচারে রাখতে হবে, নাহলে যশোরে গিয়ে তো এই লাশ হস্তান্তর করা যাবে না। আমার নিজেরও বুকটা কাঁপছিল। কি হলো আসলে? স্ট্রেচার তো লক করা ছিল, তাহলে লাশ পড়বে কিভাবে? আমি আর দেরি করলাম না, গাড়িটা রাস্তার এক পাশে সাইড করে থামালাম। ইঞ্জিন বন্ধ করলাম না, হেডলাইট জ্বলছিল। আমি দরজা খুলে নিচে নামলাম। নাহিদ আমার পিছু পিছু নামতে যাচ্ছিল। আমি ওকে থামিয়ে দিলাম, তুই গাড়ির ভিতরে বসে থাক, দরজা লক করে দে, আমি ওকে বললাম। না ভাই, আমার একা ভয় লাগতেছে, নাহিদ প্রায় কেঁদে ফেলার মতো করে বলল। আরে আমি তো আছি, আমি দেখতেছি কি হয়েছে। তুই ভীতু মানুষ, পিছে আইসা যদি আউল ফাউল কিছু দেখোস তাহলে আরো ভয় পাবি। যা ভিতরে বস। ওকে একরকম জোর করেই আমি গাড়িতে বসালাম। আমি জানিও ভয় পাচ্ছে, কিন্তু আমি চাইনি পেছনের অবস্থা যাই হোক না কেন সেটা দেখেও আরো ঘাবড়ে যাক। আমি নিজেও মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করছিলাম। বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ। আমি ধীর পায়ে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার সামনে গেলাম। হাতটা কাঁপছিল। দরজার হাতলে হাত রেখে জোরে একটা টান দিলাম। আল্লাহর নাম নিয়ে আমি দরজাটা খুললাম। ভিতরের দৃশ্য দেখে আমি অবাক তো হলামই, তার চেয়ে বেশি হলাম বিভ্রান্ত। আমি যা ভেবেছিলাম তার কিছু ঘটেনি। লাশটা একদম নিজের জায়গায় ঠিকভাবে আছে। সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা স্ট্রেচারের উপর স্থির, নিথর দেহে পড়ে আছে। স্ট্রেচারও তার লকে ঠিক মতো আটকানো। আশপাশে এমন কিছুই নেই যেটা পড়ে গিয়ে এত জোরে শব্দ হতে পারে। সবকিছু যেমন থাকার কথা ঠিক তেমনই আছে। আমি টর্চ জেলে ভেতরের প্রতিটা কোণ ভালো করে দেখলাম। না, কিছুই পড়েনি। তাহলে তাহলে আওয়াজটা কিসের ছিল? আওয়াজটা তো আমি আর নাহিদ দুজনে স্পষ্ট শুনেছি। মনে হয়েছিল লাশটাই সজোরে আছড়ে পড়েছে। আমার মাথা কাজ করছিল না। এই নির্জন হাইওয়েতে মাঝরাতে এসব কি হচ্ছে? আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দ্রুত অ্যাম্বুলেন্সের দরজাটা আবার শব্দ করে লাগিয়ে দিলাম। ভালো করে লকটা টেনে দেখলাম ঠিক আছে কিনা। তারপর প্রায় দৌড়ে আমি ড্রাইভিং সিটে ফিরে গেলাম। আমি হন্তদন্ত হয়ে ড্রাইভিং সিটে এসে বসলাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। নাহিদ আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি গাড়িতে উঠতেই সে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জালাল ভাই? লাশটা কি পড়ে গেছিল? সব ঠিক আছে? আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ওকে সত্যিটা বলবো? যদি বলি যে লাশ একদম ঠিকঠাক আছে, কিছু পড়েনি, তাহলে নির্ঘাত ভাববে যেহেতু লাশ ঠিকঠাক ছিল তাহলে এই ভয়ঙ্কর শব্দটা কিসের হলো। এই চিন্তাটা ওকে আরো বেশি ভয় পাইয়ে দেবে। এই মুহূর্তে ওকে শান্ত রাখাটা খুব দরকার। তাই আমি একটা মিথ্যা কথা বললাম। আরে না, লাশ পড়ে নেই। স্ট্রেচারের পাশেই সিটের উপর পানি ভর্তি একটা বড় বোতল রাখা ছিল, সেটাই ঝাঁকুনিতে ধরাম করে নিচে পড়ে গেছিল, আর কিছু না। আমার কথা শুনে নাহিদের মুখটা একটু স্বাভাবিক হলো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ, আমি তো কি ভয়টাই না পাইয়া গেছিলাম, মনে করছিলাম লাশটাই পড়ে গেছে। এর কথা না বাড়িয়ে গাড়িতে স্টার্ট দিলাম। বললাম, ফালতু চিন্তা বাদ দে, এখন অনেক রাস্তা বাকি। আমি আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলাম। কিন্তু এবার আমার মনটা একদম ভালো ছিল না। আমি জানতাম আমি নাহিদকে কি বলেছি আর আমি নিজে কি দেখেছি। ওই শব্দটা কোনো পানির বোতল পড়ার শব্দ ছিল না। ওটা ছিল আরো ভারী, আরো ভয়ঙ্কর। আমার মনে হচ্ছিল এই যাত্রায় খুব খারাপ কিছু একটা আমাদের সাথে আছে। আমরা আবার চলতে শুরু করলাম। হাইওয়ের অন্ধকার বুক চিরে আমাদের অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছিল। কিন্তু এবার আমাদের সাথে ছোট বড় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গাড়ি ছাড়ার ঠিক কিছুক্ষণ পর কোথা থেকে যেন একটা করুণ সুরে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। প্রথমে আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, হয়তো বাতাসের শব্দ বা ইঞ্জিনের আওয়াজ। কিন্তু না, আওয়াজটা খুব স্পষ্ট, একটা বাচ্চার কান্নার আওয়াজ। সে কাঁদছে, কিন্তু সেই কান্নায় কষ্ট বা অভিমানের চেয়ে বেশি ছিল এক ধরনের আকুতি। সেই কান্নার আওয়াজ শুনে এবার আমার আর নাহিদের
দুজনের মনের মধ্যে ভয়ে জাঁকিয়ে বসলো। নাহিদ আমার দেখে এমন ভাবে তাকালো যে আমি বুঝলাম সেও শুনতে পাচ্ছে। সে ফিসফিস করে বলল, ভাই আপনিও কি কান্নার আওয়াজটা শুনতে পাইতেছেন? এবার আর আমার লুকানোর কোনো রাস্তা ছিল না। আমি যদি এখন না বলি তাহলেও ভাববে আমি শুনতে পাচ্ছি না, কিন্তু ও পাচ্ছে, তাতেও আরো বেশি ভয় পাবে। আমি শুধু গম্ভীর মুখে হ্যাঁসূচক মাথা নাড়ালাম। আমরা দুজনেই কান পেতে রইলাম। আওয়াজটা স্পষ্টতই অ্যাম্বুলেন্সের পেছন থেকে আসছে। আমরা দুজনেই ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু ভয়ের আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। আমরা খেয়াল করলাম বাচ্চার সেই করুণ সুরের কান্নাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আওয়াজটা ভারী হতে শুরু করলো। সে বাচ্চার কণ্ঠস্বরটা আর বাচ্চার রইল না, মনে হলো যেন কোনো বড় মানুষ কাঁদছে। কিন্তু সেটা সাধারণ কান্না নয়, কান্নার মধ্যে একটা অদ্ভুত ঘর ঘর শব্দ। আর যতই মনে হচ্ছিল যে আওয়াজটা পরিবর্তন হয়ে বাচ্চার কণ্ঠস্বর থেকে বড়দের কণ্ঠস্বরে পরিণত হচ্ছে, ততই আওয়াজটা আরো বেশি ভয়ঙ্কর, আরো বিকৃত হয়ে উঠছিল। এই অবস্থা দেখে আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। আমি নাহিদকে উদ্দেশ্য করে বললাম, মনে মনে আয়তুল কুরসি পড়তে থাক নাহিদ, জোরে জোরে পড়, আর কোনো দিক তাকাবে না। আমার কথা শুনে নাহিদ বুঝতে পারলো সে এতক্ষণ ধরে যে সন্দেহটা করছিল সেটাই ঠিক। অর্থাৎ ওই লাশটার মধ্যে হয়তো কোনো খারাপ জিনিস ইতিমধ্যে আসর করে ফেলেছে। বিশেষ করে আমি নিজে শুনেছি সব তরতাজা আর অল্প বয়সী অপঘাতে মৃত্যুর লাশের দিকে খারাপ জিনিসগুলো বেশি আকৃষ্ট হয়। টমের কথাগুলো আমার কানে বাজতে শুরু করলো। ওই অদ্ভুত পরিবার, তাদের কালো জাদুর চর্চা, সবকিছু যেন একসাথে বাধা। নাহিদ ভয় কাঁপছিল। আমি তার কাঁপুনি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে চোখ বন্ধ করে বের করে দোয়া পড়তে শুরু করলো। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে মনে মনে যা দোয়া দরদ জানি সব পড়তে লাগলাম। কিন্তু সেই ভয়ঙ্কর আওয়াজটা থামলো না, বরং সেটা যেন আমাদের দোয়া কালামকে চ্যালেঞ্জ জানিয়ে আরো বাড়তে লাগলো। আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে চলেছে। আমি মনে মনে ভাবছিলাম, মুরব্বীদের কাছে শুনেছি এমন তাজা লাশ, বিশেষ করে বাচ্চাদের বা অল্প বয়সীদের অপঘাতে মৃত্যুর দেহ খারাপ জিনিসগুলোকে চুম্বকের মতো আকর্ষণ করে। নাহিদ যে সন্দেহ করছিল তা এখন আমার কাছে স্পষ্ট। আমার মনে হচ্ছিল ডোমের কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। ওই পরিবারের রহস্যময় আচরণ, ওই কালো জাদুর কথা, সবকিছুর পেছনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কারণ আছে, যার ফল আমরা এখন ভোগ করছি। নাহিদ মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছিল, সেটা আমি ওর বসার ভঙ্গি দেখে বুঝতে পারছিলাম। সে একেবারে সিটের সাথে মিশে গিয়ে চোখ বন্ধ করে দেওয়া পড়ছে। আমিও ভয় পাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। কিন্তু আমি চালকের আসনে, আমার ভয় পেলে চলবে না। আমি যদি ভেঙে পড়ি তাহলে নাহিদও ভরসা হারিয়ে ফেলবে। তাই আমি ভয়টাকে আড়াল করার চেষ্টা করছিলাম। কিন্তু আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ধীরে ধীরে এই আওয়াজটা যে শুধু বড়দের কণ্ঠস্বরে পরিণত হলো তাই নয়, এখন আমরা খেয়াল করলাম আওয়াজটা আর একরকম থাকছে না। এটা বারবার ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর ধারণ করছে। এই ঘটনাটা আমাদের আতঙ্ককে শতগুণ বাড়িয়ে দিল। কখনো মনে হচ্ছিল কোনো এক বৃদ্ধা মহিলা করুণ স্বরে কাঁদছে, ঠিক যেমনটা আমরা একটু আগে শুনেছিলাম। পরক্ষণে সেই কান্নার আওয়াজ বদলে গিয়ে কোনো তাগড়া যুবক বয়সের ছেলের কর্কশ গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না, শুধু একটা ক্ষোভ বা রাগের প্রকাশ। আবার তার কিছুক্ষণ পরে মনে হচ্ছিল কোনো মধ্যবয়সী মহিলা খিলখিল করে হেসে উঠল। সেই হাসি কোনো আনন্দের হাসি নয়, সে এক পৈশাসিক হাড় হেম করা হাসি। সেই হাসির শব্দে আমার বুকের ভেতরটা জমে যাচ্ছিল। আবার কখনো মনে হচ্ছিল খুব কর্কশ কণ্ঠের কোনো বৃদ্ধ লোক পেছন থেকে বিকট স্বরে চেঁচামেচি করছে, যেন আমাদের ধমক দিচ্ছে। এই বিচিত্র এবং ভয়ঙ্কর সব আওয়াজগুলো একটার পর একটা আসছিল, কখনো কান্না, কখনো হাসি, কখনো বা গর্জন। এগুলো আমাদের ধীরে ধীরে আরো বেশি আতঙ্কিত করে ফেলছিল। আমরা বুঝতে পারছিলাম অবস্থা খুব একটা ভালো নয়, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমরা দুজনেই মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম। আমার মুখ দিয়ে অনবরত আয়াতুল কুরসি পাঠ চলছিল। আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিয়েছিলাম। আমার একটাই চিন্তা, কতক্ষণে এই অভিশপ্ত লাশটা তার ঠিকানায় পৌঁছে দিয়ে আমরা ফিরতে পারবো। হঠাৎ করে সব আওয়াজ ছাপিয়ে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকে এমন জোরে একটা চিৎকার ভেসে এলো, যা রীতিমতো আমাদেরকে হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট ছিল। সেই চিৎকার কোনো মানুষের চিৎকার ছিল না, ওটা কিসের চিৎকার তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল হাজারটা পশুর গর্জন আর কোনো মানুষের আর্তনাদ একসাথে মিশিয়ে কি একজন মাইকে বাজাচ্ছে। সেই চিৎকারের তীব্রতা এত বেশি ছিল যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হয়েছিল। ভয়ে
আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমার পা আপনা আপনি ব্রেকের ওপর চেপে বসেছিল। প্রচন্ড জোরে ব্রেক কষায় গাড়িটা হাইওয়ের মাঝখানে প্রায় থেমে গেল। আমি আর নাহিদ দুজনে এক ঝটকায় দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা হাঁপাচ্ছিলাম, দুজনেই রাস্তার উপর দাঁড়িয়ে কাঁপছি। সেই ভয়ঙ্কর চিৎকারটা তখনও আমার কানে বাজছে। চিৎকারটা এতটাই প্রচন্ড ছিল যে আমরা ভাবলাম হয়তো আশপাশে কেউ না কেউ শুনেছে, বা কোনো না কোনো গাড়ি যেটা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা হয়তো এই চিৎকার শুনে থেমেছে। আমরা নিচে নেমে এদিক ওদিক তাকালাম, কিন্তু অবাক করা বিষয় হলো মাঝে মাঝে যে দু একটা ট্রাক বা প্রাইভেট কার আমাদের পাশ দিয়ে যাচ্ছিল সেগুলো নিজেদের মতো করেই আমার নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছিল। কেউ থামলো না, কেউ গতিও কমালো না। ভাবটা এমন ছিল যেন এত জোরে, এত ভয়ঙ্কর আর বিভৎস সেই চিৎকারটা আমরা দুজন ছাড়া আর কেউই শোনেনি। এবার ভয়ে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যা হচ্ছে তা শুধু আমাদের সাথেই হচ্ছে। এই নির্জন হাইওয়েতে আমরা দুজন এখন সম্পূর্ণ একা, আর আমাদের সাথে আছে এক অজানা ভয়ঙ্কর কিছু। আমরা ততক্ষণে অর্ধেকের বেশি রাস্তা পার করে এসেছিলাম, কিন্তু ভয়ের অবস্থা এমন যে আবার ওই অ্যাম্বুলেন্সে উঠে বসার মতো ইচ্ছা বা সাহস কোনোটাই আমাদের ছিল না। আমাদের আর এটা বুঝতেও কোনো সন্দেহ নেই যে বিকট চিৎকারটা আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকে এসেছিল। কিছুক্ষণ আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম। রাত যত বাড়ছিল চারপাশটা ততই নিঝুম হয়ে আসছিল। শেষে আর কোনো উপায় না দেখে, না চাইতেও আবার দুজনে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। দুজনেরই খুব ভয় করছিল। আমি দরজা লক করে কাপা হাতে আবার স্টিয়ারিং ধরলাম। এবার আমি স্পিড আরো বাড়িয়ে দিলাম, প্রায় পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। নাহিদ ভয়ে কথা বলাই ভুলে গিয়েছিল। সে বারবার এদিক ওদিক এবং অ্যাম্বুলেন্সের পেছনের পার্টিশনের দিকে তাকাচ্ছিল। তার ভিতরে যে কতটা ভয় কাজ করছে তা আমি ভালো করে বুঝতে পারছিলাম, কারণ সত্যি বলতে আমার মনের অবস্থা এখন ঠিক নাহিদের মনের মতোই। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। আমার একমাত্র লক্ষ্য তখন যত দ্রুত সম্ভব এই অ্যাম্বুলেন্স আর এর ভেতরের লাশ থেকে মুক্তি পাওয়া। পেছনের ভয়ঙ্কর আওয়াজগুলো কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। একটা চাপা গঙ্গানির মতো শব্দ আসছিল। নাহিদ ভয়ে সিটিয়ে আছে, আমার নিজের বুক ধরফর করছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমার মাথায় একটা উপায় আসলো। আমি গাড়ি চালাতে চালাতে নাহিদকে উদ্দেশ্য করে বললাম, নাহিদ টেপ রেকর্ডারে কোরআন তেলাওয়াতটা ছাইড়া দে, জলদি কর। আমার ধারণা ছিল আল্লাহ তাআলার কালাম শুনলে হয়তো এই খারাপ জিনিসের প্রভাবটা কমবে। নাহিদ আমার কথা শুনে কাঁপা কাঁপা হাতে ড্যাশবোর্ডের ট্যাপ রেকর্ডারের দিকে হাত বাড়ালো। সে যেই না প্লে বাটনে চাপ দেবে ঠিক এমন সময় ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো। আমার হাতের স্টিয়ারিং হুইলটা যেন নিজের থেকে জীবন্ত হয়ে উঠল। এটা প্রচন্ড জোরে একবার বামে তারপর ডানে মোচড় দিতে শুরু করলো। আমি কিছু বুঝে ওঠার আগেই অ্যাম্বুলেন্সটা আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। গাড়িটা সাপের মতো এঁকে বেঁকে হাইওয়ের পাশ থেকে ওপাশে যেতে লাগলো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে স্টিয়ারিং ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি আমার হাত থেকে স্টিয়ারিংটা কেড়ে নিতে চাইছে। নাহিদ আর আমরা দুজনেই গাড়ির মধ্যে এদিক ওদিক ছিটকে পড়ছিলাম। নিজেদের উপরও আমরা নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। টায়ার ঘষ্টানোর ভয়ঙ্কর শব্দে কান পাতা দেয়। আমাদের দুজনের চোখেই তখন স্পষ্ট মৃত্যু ভয়। আমরা দুজনে ভাবছিলাম এই বুঝি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হয় কোনো গাছের সাথে ধাক্কা খাবো, নয়তো রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যাব। গাড়িটা রাস্তার পাগলের মতো হেলে দুলে ঝুলছিল। এই ভয়ঙ্কর অবস্থাটা ঠিক 1 থেকে 2 মিনিট স্থায়ী হয়েছিল। তারপর ঠিক যতটা আকস্মিকভাবে এটা শুরু হয়েছিল ততটাই আকস্মিকভাবে সব থেমে গেল। স্টিয়ারিংটা হঠাৎ শান্ত হয়ে গেল। আমি গাড়ির নিয়ন্ত্রণ ফিরে পেলাম। আমি কোনো মতে গাড়িটা সোজা করে গতি কিছুটা কমালাম। ভয় নাহিদের চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসার মতো বড় বড় হয়ে গেছে। সে ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। আমি নিজেও কাঁপছিলাম, আমার কপাল বেয়ে ঘাম ঝরছে। আমি দাঁতে দাঁত চেপে কয়েকটা গালি দিয়ে ফেললাম। তারপর আমি নিজেই কোরআন তেলাওয়াত ছাড়ার জন্য ট্যাপ রেকর্ডারের দিকে হাত বাড়ালাম। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যেটা একটু আগেও ঠিক ছিল সেই রেডিও বা ট্যাপ রেকর্ডার এখন আর চলছে না। আমি বারবার বাটন টিপলাম, ক্যাসেট ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা পুরোপুরি মরে গেছে। কোনো বাতি জ্বলছে না, কোনো শব্দ নেই। আমাদের আর বুঝতে বাকি রইল না যে অশুভ জিনিসটি চায় না আমরা কোরআন তেলাওয়াত শুনি। ঠিক তখনই আরেকটা নতুন উপদ্রব শুরু হলো। হঠাৎ করে প্রচন্ড জোরে বারবার অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খোলার এবং বাড়ি খাওয়ার শব্দ আসতে শুরু করলো। ধরাম ধরাম ধরাম, মনে হচ্ছিল কেউ একজন লাথি মেরে বা ধাক্কা দিয়ে পেছনের দরজাটা ভাঙার চেষ্টা করছে। প্রচন্ড জোরে জোরে অ্যাম্বুলেন্সের দরজায় বাড়ি খাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? দরজা তো আমি নিজের হাতে বাইরে থেকে লক করে এসেছি।
তাহলে এমন ভয়ঙ্কর শব্দ হবে কিভাবে? এই চিন্তাটা মাথায় আসতেই আমাদের গা শিউরে উঠল। আমাদের যেন শরীরের সমস্ত রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাচ্ছিল। আমি আবার গাড়ি থামালাম। এবার আমি সত্যি খুব রেগে গিয়েছিলাম, ভয়ের চেয়েও বেশি। রাত তখন আরো গভীর হয়েছিল। আগে যে দু একটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল, এখন তাও নেই। মিশমিশে কালো অন্ধকার হাইওয়েতে আমরা দুজন একা। আমি রাগে গজরাতে গজরাতে দরজা খুলে নামলাম। এবার ভয়ে ভয়ে আমি দরজার সামনে গেলাম, আর আমার পেছন পেছন নাহিদ। কারণ সে এক মুহূর্তের জন্য এখন আর একা থাকতে পারছিল না। সে আমার শার্টের কোনা খামচে ধরেছিল। অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে আমরা এমন এক দৃশ্য দেখলাম, যা দেখার পর আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমরা দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দুটো দরজা সম্পূর্ণ খোলা, আর সে বাচ্চার লাশটি, সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটি, তার স্ট্রেচারে নেই। লাশটি কোমর থেকে মাথা পর্যন্ত অ্যাম্বুলেন্সের দরজার সামনে দিয়ে নিচের দিকে ঝুলে আছে, আর কোমর থেকে পা দুটো অ্যাম্বুলেন্সের ভেতরে। অবয়বটা এমন ভাবে ঝুলছিল যেন কেউ ওটাকে টেনে বাইরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। এই অবর্ণনীয় দৃশ্য দেখে ভয়ে আমি 4-5 পা পেছনে ছিটকে সরে গেলাম। নাহিদ ভয়ে গলার রগ ফুলে জোরে একটা চিৎকার দিল। আমরা দুজনে এত পরিমাণে ভয় পেয়েছিলাম যে কেউই আর ওই লাশের কাছে যেতে চাচ্ছিলাম না। ওটাকে ওভাবেই ফেলে রেখে চলে যেতে পারলেই যেন বাঁচি। আমরা ভাবছিলাম রাস্তায় কারো সাহায্য নেব, কিন্তু এই গভীর রাতে এই নির্জন হাইওয়েতে কে আমাদের সাহায্য করবে? আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও একটা সাইকেল পর্যন্ত পার হলো না। রাত আরো গভীর হয়ে যাচ্ছিল। শেষে কোনো উপায় না দেখে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা নিজেরাই আল্লাহ তাআলার নাম নিয়ে সেই বাচ্চার লাশকে ধরে আবার স্ট্রেচারে উঠিয়ে দিলাম। লাশটা অস্বাভাবিক ঠান্ডা আর ভারী লাগছিল, কিন্তু লাশটা স্ট্রেচারে ওঠানোর পর আমাদের চোখ পড়ল ভেতরের দেয়ালের দিকে। যা দেখলাম তাতে আমাদের কলিজা শুকিয়ে গেল। আমরা খেয়াল করলাম আমাদের অ্যাম্বুলেন্সের দুই পাশের স্টিলের তৈরি শক্ত দেয়ালে এত পরিমাণে নখ দিয়ে আঁচড়ের দাগ, যা গুণে শেষ করা সম্ভব নয়। মনে হচ্ছিল যেন খুব হিংস্র এবং শক্তিশালী কোনো বন্য প্রাণী তার বড় বড় ধারালো নখ দিয়ে এই শক্ত স্টিলকেও আঁচড় কেটে গভীর দাগ ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমরা আর এক সেকেন্ডও দাঁড়ালাম না। প্রচন্ড ভয় পেয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স থেকে নেমে দরজা সজোরে বন্ধ করে ভালোভাবে আটকে দিলাম। তারপর প্রায় দৌড়ে এসে গাড়িতে উঠলাম। আমরা দ্রুত আবার অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে চলে গেলাম। আমি দরজা লক করে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে স্টার্ট দিলাম। আমার হাত পা তখনও থরথর করে কাঁপছে। নাহিদের অবস্থা আরো খারাপ। সে ভয়ে কথাই বলতে পারছিল না, শুধু ফোঁপাচ্ছিল। আমি দেখলাম আমরা লাশের ঠিকানার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর হয়তো ঘন্টাখানেকের পথ বাকি। আমরা দুজনেই মনে মনে শুধু আল্লাহ আল্লাহ করছিলাম। আমার মুখ দিয়ে অনবরত দোয়া কালাম বের হচ্ছিল। এর মধ্যে আরো একটা আজব ব্যাপার ঘটল। আমার পকেটের মোবাইলটা ভাইব্রেট করে উঠল। আমি ভাবলাম হয়তো নেটওয়ার্ক এসেছে, কিন্তু মোবাইল বের করে দেখি উল্টোটা। মোবাইলে কোনো সিগন্যাল নেই, একটা দাগও না। নাহিদের মোবাইলেরও একই অবস্থা। অথচ আমরা এমন কোনো দুর্গম পাহাড়ি এলাকায় ছিলাম না যেখানে সিগন্যাল পাওয়া কষ্টকর। এটা ছিল হাইওয়ে, যশোর শহরের কাছাকাছি। সিগন্যাল না থাকাটাই অস্বাভাবিক। আমাদের পুরোপুরি যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আমি সব চিন্তা বাদ দিয়ে শুধু গাড়ি চালাতে লাগলাম। ঠিক তখনই আমাদের দুজনের একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। আমরা দেখছিলাম দূর থেকে রাস্তার এক পাশে একটা সাদা কাপড়ের মতো দেখা যাচ্ছে। মনে হচ্ছিল বড় কোনো সাদা চাদর বা কাপড় মাটিতে পড়ে আছে। আমাদের গাড়ি হেডলাইটের আলোতে ওটা চকচক করছিল। আমি ভাবলাম হয়তো কোনো বস্তা বা কিছুর একটা হবে, কিন্তু যখন আমরা আরেকটু কাছে গেলাম তখন আমাদের বুকটা ছ্যাদ করে উঠল। মনে হলো সেই সাদা কাপড়ের নিচে কেউ একজন লম্বা হয়ে শুয়ে আছে, ঠিক রাস্তার কিনারা ঘেঁষে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারলাম এটাও কোনো স্বাভাবিক ব্যাপার না। এই মাঝরাতে একটা নির্জন হাইওয়ের একপাশে সাদা চাদর মুড়ি দিয়ে কেই বা এভাবে শুয়ে থাকবে? কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ এটা হতে পারে না। আমার বুকের ভেতরটা দৌড়ু দৌড়ু করছিল। আমি গাড়ির গতি কমালাম না, বরং ঠিক রাখলাম। আমরা যতই সামনে যাচ্ছিলাম ততই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটা। ঠিক তখনই আমরা যখন আর মাত্র 50-60 গজ দূরে, আমরা দেখলাম ধীরে ধীরে কেউ একজন সেই কাপড়ের নিচ থেকেই উঠে বসলো। আমরা ভয়ে জমে গেলাম। সে অবয়বটা উঠে বসে ধীরে ধীরে তার চেহারা থেকে সাদা কাপড়টা সরালো। তখন আমরা দুইজন যে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম, তা দেখে আর সহ্য করার মতো অবস্থায় ছিলাম না। সেই দৃশ্য দেখার চাইতে হয়তো মানুষ মরণকেও বেশি পছন্দ করবে। আমরা দুজনেই দেখলাম একটা হ্যাংলা পাতলা ছেলের মতো অবয়ব, কিন্তু তার সম্পূর্ণ চেহারাটা কুচকুচে কালো, আলকাতরার মতো।
অথচ গলা থেকে নিচের শরীরটা স্বাভাবিক মানুষের মতোই শ্যামবর্ণের। তার চোখের কোটরে কোনো চোখ নেই, সম্পূর্ণ চোখের কোটরে দুটো ফাঁকা, এবং সেই ফাঁকা গর্তের চারপাশে সাদা হাড়ের মতো দেখা যাচ্ছিল। আর তার কান দুটো অস্বাভাবিক লম্বা, প্রায় গলা পর্যন্ত এসে ঝুলে পড়েছে। মাথায় একটাও চুল ছিল না, টাকও মনে হচ্ছিল না। কেমন যেন মসৃণ খোলসের মতো সে তার ফাঁকা চোখের কোটর দিয়ে সরাসরি আমাদের হেডলাইটের দিকে তাকিয়েছিল। তার মুখের ভাবলেশীন সেই চেহারা, সে ভয়ঙ্কর চেহারার বিবরণ দেয়া কোনো শব্দেই সম্ভব নয়। এই অবর্ণনীয় দৃশ্য দেখে আমি আর নাহিদ দুজনে একসাথে গগন বিদারে চিৎকার করে উঠলাম। আমরা সঙ্গে সঙ্গে সেই দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। আমি আর এক মুহূর্ত না ভেবে অ্যাক্সিলারেটরে এমন চাপ দিলাম যে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন গগন বিদারে শব্দ করে লাফিয়ে উঠল। আমরা দুজনে একসাথে জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করলাম, আল্লাহ আল্লাহ বাঁচাও। রাস্তায় একটা গাড়িও দেখা যাচ্ছিল না। চারপাশটা যেন এক মৃত্যু পড়ি। কোন রকম আল্লাহর নাম নিতে নিতে কাঁপতে কাঁপতে আমরা অবশেষে লাশের ঠিকানায় পৌঁছলাম। একটা পুরনো অন্ধকারের মতো বাড়ি। আমরা কোনো মতে লাশটা স্ট্রেচার থেকে নামিয়ে তাদের উঠানে রাখলাম। সেই পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে এলো। তাদের আচার আচরণ যা আমি আগেই শুনেছিলাম তার চেয়েও বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর। তারা কেউই কোনো কথা বলছিল না, শুধু আমাদের দিকে বড় বড় চোখে তাকিয়েছিল। তাদের চাহনি ছিল অস্বাভাবিক পলকহীন। আমরা যখন লাশ হস্তান্তর করছিলাম তারা কোনো দুঃখ বা শোক প্রকাশ করছিল না, শুধু আমাদের দুজনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমরা এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। কাগজপত্রের সই নিয়ে প্রায় দৌড়ে আবার অ্যাম্বুলেন্সে উঠলাম। সেই রাতে আমরা ওইখানে না থেকে সোজা ঢাকার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এরপর থেকে আমাদের দুজনেরই প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। আমি জালাল, আমার শক্ত শরীর, তাও আমি সপ্তাহখানেক জ্বরে ভুগেছি। আমার মনে হতো ওই ফাঁকা চোখ দুটো আমাকে ডাকছে। কিন্তু নাহিদের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছিল। তার অনবরত বমি হতো, সে কিছুই খেতে পারতো না। আর রাতে ঘুমালে এই স্বপ্নে সে ভয়ঙ্কর জিনিস আর আচরের দাগগুলো দেখতো আর চিৎকার করে উঠত। তার পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লেগেছিল। সেই ঘটনার পর নাহিদ আর আমার সাথে হেল্পারের কাজ করেনি। আর আমি আজও অ্যাম্বুলেন্স চালাই, কিন্তু সেই রাতের কথা মনে পড়লে আমার রক্ত আজও ঠান্ডা হয়ে যায়। আমার মনে হচ্ছে ঘটনাটা এখানে শেষ। সত্যি ঘটনাটি এখানে শেষ হলে পারত। লাশ পৌঁছে দিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। নাহিদ অসুস্থ হলো, আমি কিছুদিন ভোগে কাজে ফিরলাম, ব্যাস সমাপ্তি। আমিও তাই ভেবেছিলাম। আমি মরিয়া হয়ে চাইছিলাম ঘটনাটা ওখানে শেষ হোক, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাটা এখানে শেষ হয়নি। সে অভিশপ্ত ছেলের লাশটা যশোরে ডেলিভারি করে দিয়ে আসার পর থেকেই আমার জীবনে এক স্থায়ী অন্ধকার নেমে আসে। আমার সাথে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তো শুধু ভাবতাম হয়তো এই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কারণে আমার মনের মধ্যে একটা আতঙ্ক স্থায়ী হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে বুঝলাম ব্যাপারটা শুধু আমার মনের ভয় নয়। প্রথম দিকে যখনই আমি অন্য কোনো লাশ ডেলিভারির জন্য যেতাম, বিশেষ করে যদি সেটা রাতের বেলা হতো, আমার বুকটা অজানা আশঙ্কায় ধরফর করত। প্রতিটা বাঁকে মনে হতো এই বুঝি আবার সেই ভয়ঙ্কর হাসির শব্দ, সেই বিকট চিৎকার শুনতে পাবো। কিন্তু সেই ছেলের লাশটা ডেলিভারি করে দিয়ে আসার পর থেকে আমার শারীরিক পরিবর্তন শুরু হলো। আমার শরীরে আমি তেমন কোনো শক্তি পেতাম না। সারাদিন একটা ক্লান্তি, একটা অবসাদ আমাকে ঘিরে থাকতো। মনে হতো আমার শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিচ্ছে। কাজ করতে আমার খুব কষ্ট হয়ে যেত। সিঁড়ি দিয়ে 2টো তলা উঠলেই হাঁপিয়ে যেতাম। যেখানে আমি আগে স্ট্রেচার নিয়ে 5 তলা দৌড়ে উঠতাম, কিন্তু শুধুমাত্র পেটের দায়েও আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে আমাকে এই দুর্বল শরীর নিয়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরতে হতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাতের বেলা। আমি ঘুমাতে পারতাম না। যখনই আমার চোখ দুটো একটু লেগে আসতো, আমি প্রতিদিন রাতে ওই ভয়ঙ্কর মুখটা বারবার দেখতাম। সেই হ্যাংলা পাতলা অবয়ব, সেই কুচকুচে কালো চেহারা, চোখহীন সাদা কোটর আর গলা পর্যন্ত ঝুলে থাকা কান। আমি ভয়ে ঘুমের মধ্যে চিৎকার করে আটকে উঠতাম। আমার স্ত্রী ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরত, আমার কপালে হাত বুলিয়ে দিত, কিন্তু আমি তাকে কি বলবো, কিভাবে বোঝাবো যে আমি কি দেখেছি। আমার মনে হয় ওই ছেলের পরিবারের লোকেরাই এসব কিছুর জন্য দায়ী। তারা নিশ্চিতভাবেই কালো জাদুর সাথে জড়িত ছিল। এই কারণে আমার এরকম সমস্যা হচ্ছে। আমি সঠিক জানি না, তবে যারা এই সমস্ত অশুভ কাজের সাথে জড়িয়ে থাকে তাদের নাকি অনেক জিন থাকে। এসব অশুভ শক্তি বা খারাপ জিনিসগুলোই তাদেরকে মানুষের ক্ষতি করতে সাহায্য করে, আর বিনিময়ে নানান ধরনের ভয়ঙ্কর জিনিস আবদার করে বসে। আমার কেন যেন বারবার মনে হতো সেই নিষ্পাপ ছেলেটাকে তার পরিবারের কেউ একজন কোনো ভয়ঙ্কর কিছুর জন্য উৎসর্গ করেছিল। হয়তো তাদের কোনো কালো জাদুর সাধনার অংশ ছিল,
ও যার কারণে এতটুকু বয়সে ওই বাচ্চাটার ওরকম বিভৎস মৃত্যুর মুখে চলে যেতে হয়। সেই পটকা পচা আষ্টে গন্ধটা আমাকে তাড়া করে বেড়াতে শুরু করলো। আমি খেয়াল করতাম যখনই আমি ওয়াশরুমে যেতাম, বিশেষ করে যখন পানি ব্যবহার করতাম, তখন আমার নিজের শরীর থেকে ঠিক সেই পটকা পচা গন্ধ বের হতো। সেই গন্ধটা সেই রাতে অ্যাম্বুলেন্সে আমিও নাহিদ পেয়েছিলাম। আমি বারবার সাবান দিয়ে গা ঘষতাম, কিন্তু গন্ধটা যেত না। মনে হতো গন্ধটা আমার চামড়ার নিচ থেকে, আমার রক্তের ভেতর থেকে আসছে। এছাড়াও আমার মনে হতো সবসময় কেউ বা কারা আমাকে অনবরত দেখছে। আমি যখন একা থাকতাম মনে হতো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। আমি যখন গাড়ি চালাতাম আমার মনে হতো পেছনের সিটে কেউ বসে আছে। ঘাড় ঘোরালে দেখতাম কিচ্ছু নেই। মাঝে মাঝে গভীর রাতে আমার মনে হতো আমার কানের সামনে ফিসফিস করে অনেক মানুষ একসাথে কথাবার্তা বলছে, কিন্তু সেই কথাবার্তার ভাষাটা আমি কোনোদিন শুনিনি। ওটা মানুষের ভাষা ছিল না। ওই ফিসফিসানি শুনলে আমার মাথার ভেতরে ঝিমঝিম করত। আমি বুঝতে পারছিলাম সেই রাতের অভিশাপটা আমার পিছু ছাড়েনি, বরং সেটা আমার ঘরে, আমার শরীরে বাসা বেঁধেছে। দিন দিন আমার অবস্থা আরো খারাপ হচ্ছিল। আমি মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছিলাম। আমার স্ত্রী আমার পরিবর্তনগুলো লক্ষ্য করছিল। আমার খাওয়া দাওয়া কমে গিয়েছিল। আমি অকারণে চমকে উঠতাম। রাতের বেলা আমার চিৎকার সেও ঘুমাতে পারত না। সে আমাকে বারবার ডাক্তার দেখানোর কথা বলছিল, কিন্তু আমি জানতাম এটা কোনো ডাক্তারের চিকিৎসা সারার রোগ নয়। একদিন দুপুরের ঘটনা। আমি সেদিন কাজে যাইনি। শরীরটা খুব বেশি দুর্বল লাগছিল। আমার স্ত্রী আর ছেলে অন্য ঘরে ছিল। আমি ওয়াশরুমে গেলাম। ভেতরে ঢোকার পর থেকে আমার সেই পরিচিত অনুভূতিটা হতে লাগলো। আমার মনে হলো এই ছোট্ট ওয়াশরুমের মধ্যে আমি একা নই। ঠিক আমার সামনে আয়নার দিকে মুখ করে কে একজন আছে। আমার ঘাড়ের কাছের লোমগুলো সব খাড়া হয়ে গেল। একটা হিমশীতল স্রোত আমার শেড দ্বারা বেয়ে নেমে গেল। আমার কিছুটা ভয় ভয় লাগতে শুরু করলো। আমি কোনো দিকে না তাকিয়ে যত দ্রুত সম্ভব আমার কাজ শেষ করে বেরিয়ে গেলাম। আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে হন্তদন্ত করতে করতে আমার হঠাৎ খেয়াল হলো আমি ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লাগাইনি, এমনকি বাইরে থেকেও টেনে বন্ধ করিনি। বিষয়টা সামান্য, কিন্তু আমার কাছে তখন এটাকে অনেক বড় মনে হলো। আমি ওয়াশরুমের দরজা লাগাতে আবার পেছনে ফিরলাম। আমি দরজার হাতলিটা যেই না ধরলাম আর বন্ধ করার জন্য সামনে তাকালাম, ঠিক তখনই এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম যা রীতিমতো আমাকে সেই মুহূর্তে হিমশীতল করে দিয়েছিল। আমি দেখলাম ওয়াশরুমের মধ্যে ঠিক শাওয়ারের নিচে 14 থেকে 15 বছর বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার পরনে কিছু নেই, কিন্তু সেটা সে অল্প বয়সী ছেলের স্বাভাবিক শরীর নয়। আমি দেখলাম তার অবয়বটা সেই রাতের লাশটার মতোই, কিন্তু তার মুখটা ছিল সেই রাস্তার পাশের অবয়বটার। সেই কুচকুচে কালো বিভৎস চেহারা, চোখহীন সাদা গর্ত আর গলা পর্যন্ত ঝুলে থাকা কান। সে আমার দিকেই তাকিয়েছিল, আর সেই ফাঁকা কোটর দিয়ে। এই অবর্ণনীয় দৃশ্য দেখে আমি আর সহ্য করতে না পেরে, গলায় এক বিন্দু আওয়াজ না করতে পেরেই সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে বাথরুমের দরজার সামনেই সশব্দে পড়ে যাই। কতক্ষণ আমি ওভাবে পড়েছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার স্ত্রী আর ছেলে আমার পাশে বসে কাঁদছে আর আমার মাথায় পানি ঢালছে। তারা ভেবেছিল আমি হয়তো কাজ করতে করতে আর দুশ্চিন্তায় খুব অসুস্থ হয়ে পড়েছি, তাই জ্ঞান হারিয়েছিলাম। তারা আমাকে কিছুদিন কাজের থেকে পুরোপুরি ছুটি নিতে বলল, কিন্তু আমি জানতাম আমি কেন জ্ঞান হারিয়েছিলাম। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি যদি এখন না বলি তাহলে অশুভ জিনিসটা হয়তো আমার পরিবারেরও ক্ষতি করে ফেলবে। আমি আমার স্ত্রী আর ছেলেকে সেই রাতে অ্যাম্বুলেন্সে যা যা ঘটেছিল, সেই গন্ধ, সেই শব্দ, সেই বিভিন্ন কণ্ঠের কান্না, সেই ভয়ঙ্কর চিৎকার, খোলা দরজা, ঝুলে থাকা লাশ, রাস্তার পাশে সেই বিভৎস চেহারা, সবকিছু খুলে বললাম। তারপর আমি ওয়াশরুমের ভেতরে আজ যা দেখলাম সেটাও বললাম। আমার কথা শুনে সঙ্গে সঙ্গে তাদের চেহারার রং বদলে গেল। আমার ছেলের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল, আর আমার স্ত্রী ভয়ে কাঁপতে শুরু করলো। তারা প্রচন্ড ভয় পেয়ে গেল। প্রথমে আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিল, আমিও তাদেরকে সান্ত্বনা দিলাম। আমরা বুঝতে পারছিলাম আমরা এক ভয়ঙ্কর বিপদে পড়েছি। বিষয়টা তাদেরকে বলাটা আমি জরুরি মনে করেছিলাম, কারণ আমি চাইনি আমার পেছনে যে খারাপ জিনিসটা ওই লাশ ডেলিভারি দেওয়ার পর থেকে লেগেছে সেটা আবার আমার স্ত্রী বা সন্তানকে কোনোভাবে ক্ষতি করুক। সেই রাতে আমার স্ত্রী আর ছেলে আমাকে বলল, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, এখনই ভালো কোনো হুজুর বা আলেম দেখাতে হবে। তাদের কথা শুনে আমিও মনে জোর পেলাম। দেরি না করে আমি সেদিনই মাগরিবের নামাজের পর আমাদের এলাকার বড় মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করলাম। তিনি খুব ভালো মানুষ এবং আল্লাহ ভীরু। আমি তাকে আড়ালে ডেকে নিয়ে আমার সমস্ত ঘটনা খুলে বললাম। আমার পেশা সম্পর্কে, সেই রাতের অ্যাম্বুলেন্সের ঘটনা, নাহিদের অসুস্থতা, আমার রাতের দুঃস্বপ্ন, সেই পচা গন্ধ, ফিসফিসানি
আর সবশেষে আজকের বাথরুমের ঘটনা, সবকিছু আমি তাকে বিস্তারিত বললাম। তিনি খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন। শোনার পর তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি আমাকে জানালেন, জালাল ভাই, আপনার ঘটনা শুনে আমি বুঝতে পারছি এটা কোনো সাধারণ বিষয় নয়। এটা খুবই গভীর এবং ভয়ঙ্কর কোনো অশুভ শক্তির কাজ। আমি সত্যি বলতে জিন বা এই জাতীয় বিষয়ে কোনো চিকিৎসা বা তদবির করি না। তবে আমার ওস্তাদ আছেন, তিনি এই বিষয়ে আল্লাহর রহমতে অনেক জ্ঞানী। তিনি আমাকে তার ওস্তাদের কাছে নিয়ে গেলেন। তার ওস্তাদ একজন অতিশয় বৃদ্ধ এবং নুরানি চেহারার মানুষ। তাকে দেখলেই মনে একটা শান্তি আসে। ইমাম সাহেব আমার পরিচয় করিয়ে দিলেন এবং আমার সমস্যার কথা বললেন। এরপর সেই ওস্তাদ জি আমাকে আবার প্রথম থেকে সব বলতে বললেন। আমি তাকে আমার পেশা সম্পর্কে, সে অদ্ভুত পরিবার, ডোমের কথা, আর ওই রাতের অ্যাম্বুলেন্সের প্রতিটি ঘটনা এবং আশ্রমের ঘটনা ইত্যাদি সব বললাম। তিনি সব শুনে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে যা হয়েছে তা খুবই খারাপ। ওই পরিবার নিশ্চিতভাবেই শয়তানের উপাসক। ওই ছেলেটিকে তারা উৎসর্গ করেছিল এবং তার অতৃপ্ত বা অভিশপ্ত অবয়বটি এখন তোমার পিছু নিয়েছে। তুমি শেষ মুহূর্তে ওই লাশে স্পর্শ করেছিলে, তাই এটা তোমার সাথে লেগে গেছে। তিনি সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে এসব নিয়ে এলেন। প্রায় ঘন্টাখানেক ধরে তিনি কিছু একটা পড়লেন এবং একটা কাগজে এঁকে সেটাকে একটা তাবিজের মতো বানিয়ে আমার হাতে বেঁধে দিলেন। এরপর তিনি আমাকে কিছু কঠোর নিয়ম বলে দিলেন। তিনি বললেন যে ঠিক 1.5 মাস পূরণ হলে 45 দিন তুমি যেন এই তাবিজটা কোনো কবরস্থানে গিয়ে অন্তত পক্ষে 10-12 ইঞ্চি গভীর করে মাটি করে পুঁতে ফেলো। আর যদি কোনো কারণে এটা সম্ভব না হয়, তাহলে এমন কোনো গভীর নদী অথবা সাগরে তাবিজটা ফেলে দেবে যেখানে মানুষ সচরাচর গোসল করতে বা ঠাঁই পেতে পারে না। আমি তাকে তার এই সাহায্যের জন্য কিছু হাদিয়া বা তোহফা পারিশ্রমিক দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি কোনোভাবেই তা গ্রহণ করবেন না বলে দিলেন। তার এই নৈতিকতা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আর আমার ইমাম সাহেব খুব জোরাজোরি করে তাকে অন্তত একদিন আমার বাড়িতে খাওয়ার দাওয়াত দিলাম। আমার মন রাখার জন্য এবং সুন্নাত পূরণ করার জন্য তিনি রাজি হলেন। তিনি প্রায় 1 মাস পর আমাদের বাড়িতে এলেন। খুব সাধারণ মানুষ। দুপুরের খাবারটা তিনি আমার এই গরিবের বাড়িতেই খেলেন। কিন্তু আমাদের বাড়িতে আসার পর তিনি যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার আগে তিনি আমাকে আড়ালে ডেকে একটা ভয়ঙ্কর কথা বললেন। তিনি বললেন, জালাল, সাবধানে থেকো। আমার মনে হচ্ছে তোমার পেছনে যে খারাপ জিনিসটা লেগেছে, সেই জিনিসটা এখন এই তাবিজের কারণে আমার কাছে আসতে পারছে না, কিন্তু সে হাল ছাড়েনি। সেই জিনিসটা এখন তোমার স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাদের ঘরে ঢোকার পর থেকেই একটা অশুভ উপস্থিতি টের পাচ্ছি। এই কথা শুনে আমার বুকটা আবার কেঁপে উঠল। তিনি যাওয়ার আগে একই রকম 2টো তাবিজ আমার ছেলে ও স্ত্রীকেও দিয়ে গেলেন। আর একই নিয়মে তাদের তাবিজগুলো ঠিক 1.5 মাস পর কবরস্থানে পুঁতে ফেলতে অথবা নদী কিংবা সাগরে ফেলে দিতে বললেন। আমরা তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। এরপর থেকে আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা হয়নি। আমার স্ত্রী বা ছেলেও কোনো অস্বাভাবিক কিছু অনুভব করেনি। নিয়মমাফিক 1.5 মাস পূর্ণ হলে আমরা 3 জনেই একদিন আসরের নামাজের পর আমাদের তাবিজগুলো নিয়ে একটা পুরনো কবরস্থানে গিয়েছিলাম এবং সেখানে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিলাম। তারপর থেকে আমার ওই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি আমার শরীরে আগের মতো শক্তি ফিরে পাই। সেই পচা গন্ধ আর কখনো পাইনি। আমি জানি না সে অশুভ শক্তিটা পুরোপুরি ধ্বংস হয়েছে কিনা, তবে সেদিনের পর থেকে সে আর আমাদের জীবনে ফিরে আসেনি। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম প্রকাশ করার অনুমতি আমরা পাইনি। বেশ কয়েক মাস আগে আমার সাথে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা আমি বলেছিলাম, আমার বাবু হবার সময়ের। তারপর ভেবেছিলাম আমার সাথে ঘটা অনেক ঘটনাই শেয়ার করব আপনাদের সাথে। ইন দ্য মিন টাইম অনেক ঘটনা জমে গেছে, কিন্তু আমি না লিখতে পারছি না, কোনো না কোনো একটা রহস্যময় কারণে। তবে আমি আজ সাহস করে সময় নিয়ে আপনাকে লিখছি। বলতে চাই, যদিও ঝামেলা হচ্ছে, তারপর খুব সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা লিখব। এই বছর থেকেই বুঝতে পারছি কোথাও যদি কোনো অসুবিধা থাকে, তাহলে আমি সেই জায়গায় যাবার পর অনেক সময় কোনো বাসার রাস্তায় গেলে বা কোনো বাসার ভেতরে ঢুকলে বুঝতে পারি আমার না প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, না হয় আমার মাথা ব্যথা হচ্ছে, নয়তো আমি খুব বাজে কোনো গন্ধ পাচ্ছি, যার ফলে পরবর্তী কিছুদিন আমাকে অসুস্থ থাকতে হয়। আমার কোমরের নিচ থেকে কেমন জানি ভারী হয়ে যায়, যা খুবই কষ্টকর আমার জন্য।
ঘটনায় আসি। কয়েক সপ্তাহ আগে আমি এখানেই, যেটা আমি বলেছিলাম আগেই, আমার বাসা মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে। আমার বাসা থেকে 30 মিনিটের ড্রাইভ। আমার এক বন্ধুর বাসায় যাই। ওর বাসাটা অনেক পুরনো হলেও বাসাটা আমার অনেক ভালো লাগে। বেশ খোলামেলা, অনেক বড় জায়গার মাঝামাঝি ওদের বাসা, আর সামনে পেছনে অনেক খোলা জায়গা। আমি, আমার বাচ্চা আর আমার স্বামী যাতে ওর বাসায় যাই, রাতে ওর বাসায় যাই, জানি না কেন ওর বাসায় যাবার পর আমার একটু অস্বস্তি কাজ করতে থাকে। ও আমার সাথেই গল্প করছিল এবং প্রায় 2 মাস পর আমাদের দেখা। ওরা দেশে গিয়েছিল, তাই অনেকদিন দেখা হয়নি। কিন্তু আমি না কোনোভাবেই ওর কথায় মনোযোগ দিতে পারছিলাম না। কেমন জানি মাথা ভার লাগছিল। আমি যখনই ওর বাসায় যাই, ওর ব্যাকইয়ার্ডে একবার হলেও আমি উকি মারি। আমার ভালো লাগে ওর ব্যাকইয়ার্ডটা। ব্যাকইয়ার্ড বলতে হচ্ছে বাড়ির পেছনের জায়গাটা। অনেকে খোলামেলা রাখে, অনেকে পেছনে সুইমিং পুল করে, অনেকে পেছনে গাছের বাগান করে, অনেকে পেছনে বসার জায়গা করে, যাতে সকালে উঠে চা খাওয়া যায়, যেটা আমাদের বাসার এখানেও আছে। আমার বন্ধুটা আপ্যায়ন করতে অনেক পছন্দ করে। ওর বাসায় গেলে আমাদের না খেয়ে কখনো ছাড়ে না। তাই ও রান্না করছিল। ওর রান্নাঘর আর ব্যাকইয়ার্ডের দরজা কাছাকাছি। একটু রান্না বাকি ছিল বলে আমি ওর সাথে রান্নাঘরে দাঁড়িয়েই গল্প করতে করতেই পেছনের দরজায় যেয়ে দাঁড়াই। তখন আমার খেয়াল হয় ওর ব্যাকইয়ার্ডে কাজ চলছে, সুয়ারেজ লাইনের কাজ চলছে। আমি দরজায় দাঁড়িয়ে বাইরে দেখার সাথে সাথে আমার মনে হলো কর্নারের অন্ধকার থেকে 3 জোড়া চোখ তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগলো, তাই আমি ভেতরে চলে আসলাম। আমি বাসার বাইরেও যাইনি, দরজায় দাঁড়িয়ে দেখেছি মাত্র। তারপর ও ডাকে ভাত খাবার জন্য, কিন্তু আমি ভাত নেবার পর কোনোভাবেই কিছু খেতে পারছিলাম না। শুধু সুয়ারেজের গন্ধ পাচ্ছিলাম, নাকে আসছিল। কিছুই খেতে পারলাম না। এটা দেখেও খাবার প্যাক করে দিল। বাসায় চলে আসি আমরা। পুরো রাস্তাটায় আমার ভালো লাগলো না, নাকে শুধু একই সুয়ারেজের গন্ধ পাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেও আমার শরীর ভালো লাগছিল না, শুধু ওই বাজে গন্ধটাই পাচ্ছিলাম। আর শুধু টয়লেটে ঘন ঘন যাচ্ছিলাম। এটা মোটেও ভালো সাইন না আমার জন্য। নামাজ পড়তে পারছিলাম না ওই গন্ধের জন্য। সারাক্ষণ ওই একই সুয়ারেজের গন্ধ। টানা 5 দিন আমি ওই গন্ধ পেতে থাকলাম। আমি আবার তখন ওকে মেসেজ করে বললাম যে তোমার বাসায় যাবার পর আমার কেমন যেন অন্যরকম লেগেছে। তুমি তোমার ঘরে একটু সূরা বাকারা ছেড়ে রাখো। আর এদিকে আমিও আমার বাসায় সূরা বাকারা রুকায়া করি। এর মাঝে ওর সাথে আমার আর কথা হয়নি। ঠিক 5 দিন পর আমি আমার ওয়াকিং রোবে, যেখানে আমি নামাজ পড়ি, ওইখানটায় খুব সুন্দর একটা চাপা ফুলের গন্ধ পেলাম। এরপর ওই বাজে ড্রেনের গন্ধ আমি আর পাইনি। ওই কথা আমার স্বামীকেও আমি বলি। 5 দিন পর ও আমাকে ফোন দেয়। ও জব করে আর ওর ছোট ছোট বাচ্চা থাকায় সময় করে আমাকে ফোন দিতে পারেনি। ও ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে আর আমার কেন এমন মনে হলো। আমার যে উপরই সমস্যা আছে সেটা ও জানে। তাই আমি ওকে বললাম আমার সাথে কি ঘটেছে আর আমি কেমন ছিলাম এই কদিন। আর ওকে বলি যে আমার মনে হয়েছে তোমার বাসার পেছনের দিকে মনে হচ্ছে অনেক বড় একটা গাছের ছায়া পড়লে যেমন হয়, অন্ধকার লেগেছে, যা আমার আগে কোনোদিন লাগেনি। সাথে বললাম যে তুমি 3 কুল আয়াতুল কুরসি সূরা বাকারা কিছুদিন ঘরে ছেড়ে রাখো, আর যদি পারো বাড়ির কর্নারে কর্নারে যে এগুলো একটু পরে ফু দিও। আসলে আমি যতটুকু জানি আর নিজের জন্য করি তাই ওকে বললাম। আর বললাম ভালো হয় তুমি যদি কোনো হুজুরের সাথে কথা বলতে পারো। আপনি জানেন ভাইয়া যে বিদেশে ভালো রাকি পাওয়া মুশকিল, আর ভাইয়া এগুলো বিশ্বাস করে না। তাই ও নিজেই আমি যা বলেছি তাই করেছে। ও আমাকে বলে যে আমরাও একদিন রান্না করার সময় মনে হচ্ছে কেউ একজন মানুষ হেঁটে গেলে ফেন্সিং একটা আওয়াজের মতো হয়। ফেন্সিং বলতে পিছনে যে ঝাড় বা ঝাড়ের মতো আছে, ফেন্সিং একটা আওয়াজের মতো হয়, অমন মনে হলো। কিন্তু আমি তেমন পাত্তা দেইনি। তারপর দিন সকালের দিকে ও আমাকে ফোন দেয় আর বলে যে যখন সূরাগুলো ফোনে ছেড়ে কর্নারে গেছে তখন ওর মনে হয়েছে খুব করুণ কণ্ঠে কেউ কেঁদে উঠেছে ওই বাড়িতে। ও ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে ও আবারও ছাড়ে আর বলে যে কয়েকদিন আগে ও রাতে একটা সবুজ সাপ ও স্বপ্নে দেখেছে। এই কথা শুনে আমি ওকে বললাম যে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। এখানে অনেকেই নামাজ পড়তে চায় না, ওরাও এর ব্যতিক্রম না। তাই আমি ওকে সবসময় নামাজের কথা বলি। সাথে ও বলছিল যে আমি কি কাগজে এগুলো লিখে পুঁতে রাখবো। আমি ওকে সাথে সাথে বলি যে না, এমন করতে যেও না,
এতে হিতে বিপরীত হতে পারে, কারণ আমি তো কিছু জানি না এই সম্পর্কে। আমি নিজে যা নিজের জন্য করি তাই তোমাকে বললাম। তুমি বুজুর্গ কাউকে খুঁজে পেলে বলো, সাথে একটু সাদাকা করতে পারো তোমাদের সবার নামে। সেটা মুরগি হতে পারে, টাকা হতে পারে। আমার মনে হচ্ছে এটা তোমার উপকার হবে। এর কয়েকদিন পরও আমাকে আবার ফোন করে কথা বলে আর বলে যে তুমি কি কিছু বুঝেছ? আমি ওকে বললাম আমি দেখছি গাছের ছায়া ব্যাকইয়ার্ডের সামনে থেকে সরে গেছে, মনে হচ্ছে রোদ এসে পড়েছে। আমি জানি না ভাইয়া কেন আমার এমন মনে হয়, আর মনে হয় আমি দেখছি। আমার এই কথা শোনার পরও আমাকে বলে, জানো গতকাল মনে হয় ফজরের আগে হবে, আমি স্বপ্নে দেখি একটা কালো সাপ আমার বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম যা দেখেছো ভালো দেখেছো, তুমি নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। এগুলির মানে কি আসলে আমি নিজেও বুঝি না। ও আমার ভালো বন্ধু। আজকে 1 সেপ্টেম্বর 2023 বলছিল যে ভেবেছিলাম তোমার বাসায় যাব বাচ্চাদের নিয়ে, তোমার 40 দিন শেষ হবে কবে? আমি ওকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে কেউ আমাকে বলেছে 41 দিন আমি যেন তোমাদের বাসায় না যাই। আমি ওকে বললাম আসর সমস্যা নাই, কিন্তু বলে না ওই সময়টা শেষ হোক তারপর যাব। আর সাথে এটাও বললো যে আমার পাশের বাসার একটা বিড়াল আসতো সব সময় আমার ব্যাকইয়ার্ডে, কিন্তু প্রায় 3 সপ্তাহের উপর বিড়ালটা আসে নাই বাসায়। আজকে দেখলাম সকালে বিড়ালটা আসছে। আমি এটাও জানি না এই বিড়ালের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা। এটাই ছিল ঘটনা ভাইয়া। আমি জানি না এমন কেন হয় আমার সাথে, এটা আমার কেন আমার হবে বা কিছু। এটা আমার সাথে শেষ ঘটনা আপনাকে বললাম। যদি আল্লাহ আমাকে বলার সুযোগ করে দেয় তবে আমি আমার সাথে প্রতিনিয়ত ঘটনা শুরু থেকে বলবো ইনশাল্লাহ। ঘটনা অনেক বড় হয়ে গেছে, দোয়া করবেন আমাদের জন্য। আসলে আপু সত্যি কথা, ঘটনা 1 ফোঁটা বড় হয়নি। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মুকুল নড়াইল থেকে। মুকুল তাদের গ্রামের বাড়ির একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি মুকুলের পাঠানো ঘটনায়। 2006 সালের কথা। মুকুলদের গ্রামে একজন মানুষ ছিল যার নাম ছিল আয়ুব আলী, এবং আয়ুব আলী বয়সে তখন তরুণ, কেবল টিনেজ বয়স পার করছেন, 18-19 বছর বয়স হবে। তো আয়ুব আলী ছিলেন কৃষিজীবী পরিবারের সন্তান। তিনি তার বাবার সাথে কৃষিকাজ করতেন, তাদের বেশ কিছু কৃষি জমি ছিল, তো বাবার সাথে সেখানেই সময় দিতেন। তো এরকম কাজ করতে করতে তার আসলে পড়াশোনা কন্টিনিউ করা হয়নি। ক্লাস 8 থেকে 9-এ ওঠার পর তিনি আর পড়াশোনা করেন নাই, কারণ এই কাজে খুব ইনভলভ হয়ে যান, বাবাকে খুব হেল্প করতেন। আর তার বাবা যদিও তাকে অনেক প্রেশার দিয়েছিল, তো তার আর ভালো লাগে নাই, কিন্তু তার কাছে ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলো খুব ভালো লাগতো। তিনি বই পড়তে পছন্দ করতেন, বিভিন্ন সময় বড় ভাইদের কাছ থেকে গল্পের বই এনে এনে পড়তেন। আর এই তো গ্রামে আর যা করার, মাঝে মাঝে বন্ধুদের সাথে খেলতেন, ফুটবল খেলতে যেতেন, কুস্তি করতেন, এটা তার খুব পছন্দের জিনিস। যাই হোক, এইভাবে করে সময় কাটাতেন। তো তাদের বাড়িটা ছিল গ্রামের একটা সাইডে, সেখানে তাদের বাসাটার পাশে মানে পরবর্তী স্থানটা হচ্ছে ফাঁকা। সেই জায়গা দিয়ে বেশ দূর পর্যন্ত দেখা যায় প্রান্তর। আয়ুব আলী মাঝে মাঝেই বাসার উঠান পার হয়ে সেখানে যেতেন, যে গাছতলায় বসে তাকিয়ে থাকতেন দূরে। খুব সুন্দর লাগতো তার কাছে বিভিন্ন দৃশ্য, প্রকৃতির দৃশ্য, এগুলো তার খুব পছন্দের জিনিস ছিল। একদিন এরকম আয়ুব আলী বসে আছেন, মাগরিবের পরে ওখানে যে বসে আছেন এবং তাকায় আছেন, দেখতেছেন যে একেবারে আস্তে করে যে মানে উপরে আকাশে এই লালচে অংশটা মিশে গেল, অন্ধকার হয়ে গেল চারিপাশ, এবং ঝিঝি পোকার ডাক শুরু হলো অন্যরকম। তো সে খুব এনজয় করতে এই প্রাকৃতিক জিনিসগুলো। এই সময় হঠাৎ শুনলেন যে তার বড় চাচার হাক, তার বড় চাচা আসছে তাদের বাসায়। তো তিনি খুব পছন্দ করতেন বড় চাচাকে। আয়ুব আলী তাড়াতাড়ি দৌড় দিয়ে আসলেন বড় চাচার হাক শুনে। তাদের এই ওই উঠান পর্যন্ত আসতেই তাকে অনেক গাছগাছালি, সবজির ওই যে মাচান, এগুলো নিচ দিয়ে আসতেছে। এসে দেখে বড় চাচা আসছে বাসার মধ্যে, তাদের উঠানের মধ্যে হালকা আলো জ্বলতেছে, হারিকেনের আলো, আর ঘরের মধ্যে টিম টিম করে বাতি জ্বলতেছে। মানে খুব খুব কম সময় ইলেকট্রিসিটি থাকতো, তো তারপরে সেই বাতি জ্বলতেছে। অদ্ভুত একটা পরিবেশ সেখানে। তো বড় চাচা এসে বসে একটা মোড়া নিয়ে কথা বলা শুরু করলেন আয়ুব আলীর বাবার সাথে। তো আয়ুব আলীও যে বসে গেল, সে প্রায় তার বড় চাচার পাশে বসে যেত কথা শুনতে। বড় চাচাও তাই খুব আদর করতো। তো বড় চাচা তার বাপকে বলতেছে, মানে আয়ুব আলীর বাবাকে বলতেছে যে শোন, আমি এখানে অমুক জায়গায়, মানে ওখানকার একজন ধনী ব্যক্তি ছিল, তার বেশ অনেক জায়গা, ওইখানে অনেক বড় দূর পর্যন্ত তার চাষাবাদের জমি, তার বড় বড় চক আছে সেগুলা। তো বলছে ওনার কাছ থেকে ওইখানে একটা পুকুর পাইছি। তো উনি পুকুর দেখায় বললো ওনার এই পুকুর পড়ে আছে অনেকদিন, উনি কিছুই করে না। আমাকে বললো যে মাছ চাষ করবো নাকি। তো আমি রাজি হয়ে গেছি ওখানে মাছ চাষের জন্য।
তো এখন আমি তো রাজি হইলাম, কিন্তু আমার তো ছেলে নাই, মানে আয়ুব আলীর বড় চাচার কোনো ছেলে ছিল না, এগুলো দেখবে কে? তাই আমি ওই আয়ুবের কথা চিন্তা করছি। আয়ুব ওখানে থাকবে রাত্রে, দেখবে টেকবে সবকিছু, আর ও তো পাবেই, ওরে তো আমি ওখান থেকে হইলে লাভ হইলে দিবই টাকা। মানে আয়ুবেরও একটা হইলো, লাভ হইলো, আর ওই ব্যাটারে তো তার মতো দিয়ে দিব। মানে ওই লোক তার সাথে কন্ট্রাক্টে আসছে যে তার পুকুর কোনো কাজের না, তো মোট কথা মাছ চাষ করে তিনি ওই লোককে কিছু দিবেন আর নিজে নিবেন। তো তিনি চিন্তা করছেন যে তিনি যদি আয়ুব আলীকে ইনভলভ করে দিতে পারেন, তা আয়ুব আলীও কিছু আর্ন করতে পারলো এখান থেকে। তো আয়ুব আলী একটু কনফিউজ হয়ে গেছে চাচার কথা শুনে। হ্যাঁ, যদি আয়ুব আলীর বাবা বেশ খুশি, কিন্তু আয়ুব আলী একটু কনফিউজ হয়ে গেছে, কারণ সে নিজের বাসা ছাড়া রাতে এরকম থাকতে পারে না, আর সে একটু মানে এই যে ফ্রি টাইম এনজয় করতে পছন্দ করে। তো চাচার কথা অনুযায়ী তাকে ওখানে থাকতে হবে। তো তিনি চাচাকে বলছেন যে চাচা রাত্রে থাকতে হবে। চাচা বলছে হ্যাঁ, তো এইটাই তো কাজ, তুই দেখবি, দিনের বেলাও দেখবি রাতেও দেখবি, যে খোঁজ নিবি দিনের বেলা তোর কাজের ফাঁকে, তোদের যখন কাজ থাকবে না তখন যে খোঁজ নিয়ে আসবি, আর রাত্রে থাকবি, কারণ মাছ তো পাহারা দিতে হবে। ওই পুকুর তৈরি করতে অনেক প্রসেস আছে, পুকুর মাছ চাষের জন্য উপযোগী করতে অনেক প্রসেস আছে, সেগুলো করতে হয়। এবং তারপর যখন মাছ চাষ শুরু হয় আস্তে আস্তে মানে পাহারা দিতে হয়, পরে মাছগুলো বাড়তে থাকে, কারণ অনেক দুষ্ট মানুষ আছে তারা নাকি মাছ মেরে ফেলে, আবার আর একটু বড় হলে চুরি করে এই সেই। তো বলছে যে পুরো সময়টা তো আসলে থাকা লাগবে ওখানে পাহারা দিয়ে দিয়ে। তো অসুবিধা নাই, আমি ব্যবস্থা করতেছি। আয়ুব আলী নিম রাজি হইলেন, কিন্তু কিছু করার নাই, বড় চাচা বলছে, তার বাবাও খুব খুশি। আয়ুব আলী চিন্তা করলেন যে হ্যাঁ, তার বাবাও তাকে বললো চাচা যাওয়ার পরে যদি কিছু তোর লাভ হয়, তুই যদি কিছু কামাইতে পারিস, খারাপ কি? তাই বললো ঠিক আছে। এরকম যথাসময় তার চাচা তাকে নিয়ে গেলেন, ওই পুকুরের কাছে নিলেন। তো পুকুরটা মোটামুটি বেশ দূরে। আয়ুব আলী দেখলেন তাদের বাসা থেকে বেশ খানিকটা যেতে হয় হেঁটে, ওদিক থেকে গিয়ে চাচার বাড়ি ফেলে আরো সামনে ওদিক দিয়ে ঘুরে, যে একদম মানে রাস্তা এরকম ঘুরে গেছে ওই জায়গায় যে ওই শেষ প্রান্তে, মানে এই জায়গার প্রান্তের পরে, মানে তার যেখানে পুকুরটা আর কি, সেই জমির পরে বেশ কিছু গাছগাছালি, বিশাল বাগানের মতো। তার পারে নেমে গেলে নদীর পাড়, আর ওই পাশে নদী, আর ওই পাশে একটা পাশ হচ্ছে খোলা, পুকুরের এই পাশে একটা পাশে পায়ে চলা পথ যেটা আসে, আর তার পাশে পুরো ফাঁকা, অনেক ধুধু জমি। তো চাচার সাথে আসলো, এসে ওই চাচা কাজ শুরু করলেন আস্তে আস্তে, পুকুরের প্রসেসিং যেটা বিভিন্ন ভাবে প্রসেস করলেন। আয়ুব আলী এগুলোতে ইনভলভ থাকলো, এবং একটা ঘর তৈরি করা হলো পুকুরের এক পাশে, যেই পাশে ওই যে গাছপালার এই সাইড দিয়ে একটা ঘর তৈরি করা হলো, মানে এরকম ছোট্ট কুড়ে ঘরের মতো আর কি। সেখানে চৌকি টৌকি বসানো হলো। আয়ুব আলীকে বললো যে তুই রাতটা এখানে থাকবি, এখন আপাতত দরকার নাই, কয়দিন পর থেকে থাকলেই হবে। এখন আপাতত এসে দিনের বেলা খোঁজ খবর নিবি, মাছের খাবার দিবি, এগুলো বুঝাই দিল তার চাচা। তো তিনি চাচার সাথে কথা বলেন ঠিক আছে। তো ঘরটা তিনি বানাইছেন, আয়ুব আলীর কাছে বেশ ভালো লাগতেছে ঘরটা, কারণ এই বানানোর সময় তিনি নিজেও হাত বাটাইছেন এটাতে, আর সুন্দর করে চৌকি টকি ঢুকায় দেওয়া হয়েছে। চাচার সাথে তিনি এসে দেখলেন। এরপর থেকে প্রতিদিনই তিনি আসেন এখানে, সকালে একবার আসেন, দুপুরে একবার আসেন, মাছের খাবার দেন, এবং পুকুরটাকে তার বেশ লাগে, পুকুরটা তার বেশ পছন্দ হওয়া শুরু হলো। পুকুরের এক পাশে গাছপালা, তিত্তির করে বাতাসে পাতা কাঁপে, ওই ফাঁকা জায়গা দিয়ে যখন বাতাস আসে, হু বাতাস আসে, পাতাগুলো এরকম কাঁপতে থাকে, খুব সুন্দর লাগে ওখানে। আর তাদের যে ঘরটা বানাইছে পুকুরের পাড়ে, ওইটাও অসাধারণ, বাতাস এসে ভরে যায় জায়গা দিয়ে। আয়ুব আলী খুব এনজয় করে, দিনের বেলা যখনই আসে খাবার টাবার দেয়, বসে থাকে। তবে তার কাছে দুপুরে যখন আসতো, মানে এসে যখন এখানে একটু রেস্ট নিত, সে যখন ওই ঘরে ঢুকে একটু শুয়ে থাকতো মাঝে মাঝে, তখন অদ্ভুত একটা অনুভূতি হতো, তার মনে হতো কি যে তার আশেপাশে মানুষ আছে, মানে কেউ কাজ করতেছে, ওই পুকুরের মধ্যে কেউ নামতেছে বা কিছু এরকম। তো সে মাঝে মাঝে চিন্তা করতে যে হতে পারে, মানে এই পুকুরের খুব কাছাকাছি বাড়িঘর নাই, একটু দূরে আছে, হতে পারে যে ওখান থেকে কেউ আসছে, হয়তো এসে পুকুরে গোসল করছে বা পানি নিয়ে গেছে কোনো কাজের জন্য, এরকম ভাবতো সে। তো উঠতো না। একদিন সে এরকম এসে দুপুরে এরকম শুয়ে আছে, তার চোখ লেগে আসছে, সুন্দর বাতাসে চোখ লেগে আসছে, এবং সর আওয়াজ হচ্ছে, এই বাঁশ ঝাড়ের যে বাতাস যাচ্ছে ওখান থেকে সর করে আওয়াজ হচ্ছে। তাই বলে চোখ লেগে আসছে, একদম ক্লান্ত দুপুর, মাঝে মাঝে পাখি ডাকতেছে। তো অল অফ এ সাডেন তার কাছে মনে হলো যে পাখির ডাকটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কেমন যেন থুম মেরে গেছে সবকিছু। মানে হঠাৎ করে মনে হলো প্রকৃতিতে একটা বড় পরিবর্তন। তাই বলি একটু মানে অবাক হলো যে এরকম হঠাৎ করে চেঞ্জটা কেন মনে হচ্ছে, সে ধরতে পারতেছেন। এরপর সে শব্দ পেলো পুকুর পাড়ে, মনে হলো ভুস করে কেউ পানিতে নামছে, নেমে ওখানে মানে ডুবাচ্ছে, সাঁতার কাটতেছে, এরকম শব্দ। তাই বলে চিন্তা করলো কে নামতেছে এখানে। আসলে তো তারা যদি জানে যে পুকুরের মালিক এখানে আছে, তো তাকে তো একটা সাউন্ড দেওয়া দরকার। আর মানুষের পুকুরে যেখানে মাছ চাষ হয়, এখান থেকে এইভাবে নামাটা ঠিক না জানে, এবং মাছ চাষের পুকুরে এইভাবে করে মানুষ ব্যবহার করতে দেয় না সাধারণত। তাই বলি আস্তে করে উঠলো সে চোখের থেকে, অনেক তার মানে ক্লান্তি লাগছে, তারপর উঠছে,
উঠে সে বের হয়ে আসছে তার ওই কুড়ে থেকে, আর কুড়ে ঘর যেটা ওটাতে বের হয়ে আসছে। বের হয়ে এসে সে তাকায় দেখতেছে মানে কেউ নাই, মানে পানির মধ্যে একটা জায়গায় ঢেউ আছে, বেশ রিপল উঠতেছে, মনে হচ্ছে যে কেউ ডুব দিলে যেভাবে রিপল উঠে সেরকম, ডুব দিলে যেভাবে রিপল উঠে চারিপাশে ছড়া যায় ওরকম হচ্ছে, কিন্তু কেউ নাই। আইয়ুব আলী অনেকক্ষণ তাকায় আছে, কেউ যদি পানিতে এসে ডুব দেয় সে তো উঠবে, দেখে না উঠতেছে না, অনেকক্ষণ হয়ে গেলে, এতক্ষণ তো মানুষ ডুব দিয়ে থাকে না। তো সে হাঁটতে হাঁটতে হাঁটতে, তো পুকুর কিন্তু বেশ বড়, হাঁটতে হাঁটতে একদম ওই সাইডে গেছে যেখানে সে রিপলটা দেখছিল। ওখানে দাঁড়ায় হঠাৎ করে তার মনে হলো যে উপরে এই যে লম্বা গাছ আছে ওখান থেকে তার দিকে কেউ তাকায় আছে, মানে 1 সেকেন্ডের জন্য তার কাছে এই ফিলটা হয়েছে। তো সে ফট করে চোখ উপরের দিকে তাকাইছে গাছের দিকে, এবং তখন মনে হলো কেউ একজন সরে গেছে গাছের উপর থেকে, মানে গাছের উপরে একজন ছিল কেউ, সে সরে গেছে গাছের উপর থেকে, মানে ওখান থেকে, মানে কেউ একজন গাছ থেকে তার দিকে তাকায় ছিল। তো ফিলটা হতে তার একটু অস্বস্তি লাগলো, মানে কেমন জানি লাগলো আইয়ুব আলীর কাছে, জিনিসটা ভালো লাগে নাই, একটু কেমন জানি মানে ভয় ভয় একটা অনুভূতি হলো তার। এবং সে সাথে সাথে গাছের নিচের দিকে তাকালো যেখানে একটু গাছপালা ঘন হয়ে গেছে পুকুরের আরেক সাইডে, ওই জায়গাটাও তার কাছে মনে হচ্ছে যে কেউ একজন আছে তার দিকে তাকায় আছে। তো সে চিন্তা করলো কে, মানে খুবই আশ্চর্য, পানিতে মনে হইলো কেউ ডুব দিছে, বড় একটা রিপল উঠছে, কিন্তু আবার কেউ নাই, আবার মনে হয় গাছের উপর থেকে তাকায় আছে। 1 সেকেন্ড তার কাছে মনে হয়েছে কাউকে দেখছে সে। যাই হোক, সে কিছুক্ষণ ওখান থেকে তারপর চলে গেল। তো এরপর বেশ কয়েকদিন কিন্তু আইয়ুব আলী আসছে, আসার পর থেকে তার কাছে এই ধরনেরই একটা ফিল হতো। সে আর রিপল দেখে নাই পানিতে বা ওরকম শব্দ পায় নাই, বাট তার একটা ফিল হতো যে তাকে কেউ দেখে। সে যখন এখানে আসে মনে হয় গাছপালার আশপাশ দিয়ে কেউ দেখে, তার কাছে মনে হয় যে লুকায় লুকায় কাউকে দেখলে বা কথা বললে যেরকম করে সেরকম একটা ব্যাপার। আইয়ুব আলীর কাছে অবাক লাগতো। সে মাঝে মাঝে চিন্তা করতো যে ছোট ছোট ছেলে মেয়েরা নাকি গ্রামে কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা আবার দৌড়ায় দৌড়ায় ঘুরে এদিক ওদিক। তো সে চিন্তা করতো এরাই কি তার দিকে তাকায় টাকায় থাকে নাকি, গাছে উঠে নাকি এগুলা। তো চিন্তা করলো যে নাই, কিন্তু এরকম ফল টল কিছু হয়ে নাই, এই গাছগুলার মানে কোনো ওরকম কিছু নাই, কি এখানে কেউ উঠে তার দিকে এভাবে তাকাবে। যাই হোক, সে এটা ইগনোর করলো। তো একদিন আইয়ুব আলী এরকম আসছে, এসে তার ওই ঘরে তখনও যায় নাই, মাছকে খাবার দিয়ে সে ঘুরে দেখতেছে পুকুরের অবস্থা। এক পাশে দাঁড়ায় আছে, তো হঠাৎ করে সে দেখলো যে দূর থেকে একটা সাইকেল আসতেছে, সাইকেলে করে কে জানি আসতেছে। তো একটু কাছাকাছি আসতে সে চিনতে পারছে তাদের এক বন্ধু, মানে খুব ক্লোজ না, মানে মোটামুটি পরিচিত বন্ধু একজন, উত্তম নাম, সে সাইকেল চালা যাচ্ছে। তো সে আইয়ুব আলী দেখে থামলো, থেমে বলে আরে তুই এখানে কি করিস? বলছে আরে তো আমার চাচা পুকুরেরই নিচে, আমাদেরই পুকুর। বলে তোদের পুকুর মানে? এই পুকুর বেটা, এটা পচা পুকুর, এর কত মানে ইতিহাস আছে এই পুকুরের। বলে মানে? আর এই পুকুর ওই যে অমক, মানে যেই মানে মালিকের কথা, যার কাছ থেকে আইয়ুব আলীর চাচা লিজ নিছে, ওই লোকের কথা বললো। বলে সে এটা কারো কাছে দিতেই পারে না, কত ইতিহাস, এই বেটার বাপে কত কি করছে এই পুকুরের, এখানে অনেক উল্টাপাল্টা কাজ করছে, অভিশপ্ত অনেক ইতিহাস। তো সে বললো যে মানে? আরে বেটা এখানে মানুষ ভয়ে আসে না বেটা পুকুরের আশেপাশে, তুই এখানে কি করবি? তোর পুকুর মানে তোর চাচা কি করছে এখানে? বললো আমার চাচা মাছ চাষের জন্য লিজ নিছে এখানে। বলে লিজ নিছে? হ্যাঁ। মাছ চাষ করছিস? হ্যাঁ। মাছ হইছে? হইছে। আর আইয়ুব আলী আসলে খুব বেশি বলতে চায় না, কারণ কি তার চাচা বলছিল এই মাছ নিয়ে বেশি কথা মানুষের কাছে মানে শেয়ার করতে না। তো বলতেছে যে হ্যাঁ মাছ হইছে মোটামুটি এই সেই। বলে যে তো এইখানে তো পাহারা দেওয়া লাগবে। হ্যাঁ ওই যে ঘর, কে পাহারা দিবে? তো আইয়ুব আলী বলছে আমি পাহারা দিব। তোর মাথা খারাপ, তুই রাত্রেবেলা এখানে থাকবি? আইয়ুব আলী বলছে হ্যাঁ। আরে এখানে থাকিস না রাত্রেবেলা, এ খুবই খারাপ জায়গা। আইয়ুব আলী বললো কি খারাপ জায়গা? তো উত্তম বলতেছে যে কি খারাপ জায়গা এখানে বসে বলবো না, সামনে চল। বলে সে তার সাইকেল 2 হাতে ধরে হেঁটে হেঁটে সামনে যাওয়া শুরু করলো। আইয়ুব আলী অগত্যা তার সাথে সাথে হেঁটে গেল সামনে। তো তাদের এই পুকুরের জায়গাটা পার হয়ে সামনের দিকে চলে গেছে। তো অনেক দূর যে বেশ খানিকটা গেছে, যাওয়ার পরে উত্তম বলতেছে আরে এই জায়গা মানে ওই জায়গার যে মালিক ছিল আর কি, যার কাছ থেকে আইয়ুব আলীর চাচা নিছে আর কি, লিজ নিছে আর কি, মানে ওনার বাবা ছিল অন্যরকম মানুষ, মানে এই মানুষ ভালো না, সে অনেক উল্টা পাল্টা এখানে করছে, এই জায়গা অনেক অভিশপ্ত, এই পুকুরটাকে অনেক বাজেভাবে ব্যবহার করছে সে। তো এরপর থেকে ওই জায়গায় মানুষজন ভয়ে মানে চলাফেরা করে না, পুকুরে আশেপাশে আসে না। তুই দেখিস না এই পুকুর তা অন্য কেউ চাষের জন্য নেয়নি এর আগে, এর পরেই ছিল এখানে। তোর চাচা কি বুঝে নিল, ওইখানে মানুষ আসে না রাত্রেবেলা, সন্ধ্যার পর থেকে হাঁটতেও মানুষ ভয় পায়, মানে সহজে হাঁটেও না এখানে সন্ধ্যার পরে মানুষ, অনেক উল্টা পাল্টা জিনিস দেখছে মানুষ। তুই কিছু দেখিস নাই? আইয়ুব আলী বলে। আইয়ুব আলী বলে না আমি কি দেখবো, আমি তো দুপুরবেলা আসি, তবে আমার মাঝে মাঝে মনে হয় যে কে জানি আসে আশেপাশে। দেখা গেলো যে উত্তম এটা শুনেই বেশ ভয় পেয়েছে। বলে দেখ তোরে আমি বললাম যে তুই এখানে রাত্রে থাকিস না, হ্যাঁ এই বলে কথাবার্তা বলে উত্তম তার পথে চলে গেল সাইকেল নিয়ে প্যাডেল করে। আইয়ুব আলী অনেকক্ষণ দেখলো, দেখে আবার সে ফিরে আসলো। তো উত্তমের কথা শোনার পরে তার মনের মধ্যে আর একটা দাগ কেটে গেছে, তার জানি কেমন একটু ভয় ভয় লাগতে থাকলো।
এই তার পুকুরের আশেপাশে এসে, এবং সে তাকায় দেখতেছে এখন তার কাছে ওই উপরে যে ডালপালাগুলা বা যেই জায়গাটা, ওই জায়গাটা আরো ভয়ের মনে হচ্ছে, অন্ধকার হয়ে আছে গাছের ছায়ায়। সাহেব আলী ভাবলো যে এগুলা মানে অকারণে, উত্তম এগুলা বলছে দেখেই আমার কাছে ভয় লাগতেছে, আসলে এগুলা কিছুই না, এগুলা মানুষের বানানো কথা। এগুলো চিন্তা করে সাহেব আলী তার টুকিটাকি যে আরো কাজকর্ম ছিল ওগুলা দেখে সে বাসায় চলে যায়। এইভাবেই কিন্তু আরো কিছুদিন পার হয়ে যায়। সাহেব আলীর মধ্যে তার ওই পুকুরে দিনের বেলা আসতো, খাবার দাবার দিত, সন্ধ্যার সময় আসছে, এরকম হয়েছে। তার কাছে আর ওরকম কিছু লাগে নাই, জিনিসটা ইজি হয়ে গেছে। তবে ওই ফিলটা হতো সবসময় আসলেই, ওই জায়গাটা দেখলে মনে হতো যে কেউ একজন হয়তো ওখানে আছে ওই গাছগাছালির ওদিকে। আর হতে কি পুকুরটার একটা পা যেহেতু ফাঁকা, বেশ বড় দূরে প্রান্ত দেখা যায়, ওদিকের আকাশের পুরো ছায়াটা এসে পুকুরে পড়তো। আর পুকুর বেশ ডিপ, বোঝা যায় পুকুর বেশ ডিপ, এবং ওই ডিপ পুকুরের মধ্যে ঢেউটা কিন্তু একটু থই থই করে, যেখানে পানি গভীর থাকে ওইটার মধ্যে মেঘের ছায়াগুলো পড়ে একটু অন্যরকম লাগতো পড়ন্ত বিকেলে। তাই বলি দেখতো তখন তো একটু এই জিনিসগুলো একটু অন্যরকম লাগতো। যাই হোক, এরকম করে এই যে সময় পার হয়ে এক সময় হয়ে গেছে তাকে পাহারা দেয়ার, কারণ এখন এরকম একটা সময় আসছে যে মাছগুলো একটু বড় হয়েছে, এবং এই সময়টাই নাকি তাদের এই মাছ পাহারা দেওয়ার সময়। কারণ অনেক দুষ্ট লোক আছে যারা ওই মাছ দেখা যায় মেরে ফেলে, আবার অনেকে আছে যে মাছ ধরে নিয়ে যায় জাল মেরে। এই কারণে এখন রাতে থাকতে হবে। আয়ুব আলীর থাকার পালা। সে প্রথম যেদিন যাবে তো সে তার বাবাকে বলতেছে এসে যে আব্বা আমি যাচ্ছি, আজকে তো রাতে থাকা লাগবে ওইখানে, তো দোয়া করো। আর বাপকে বলতেছে যে আব্বা অনেক কথা শুনছি পুকুর সম্বন্ধে, আমার সাথে উত্তমের একদিন দেখা হয়েছিল এটা সেটা। তো তার বাবা বলে বাবা আমি তো এত কিছু শুনি নাই, তবে ওই জমির যে মালিক তোমার চাচা তার থেকে নিচে লিজ, ওই লোক সুবিধার না, সেও সুবিধার না, তার বাপও সুবিধার না। এর অন্যরকম মানুষ, অত্যাচারী মানুষ ছিল, মানুষকে অনেক টর্চার করতো, টাকা পয়সা দিত, এগুলা শোধ না করতে পারলো অনেক রকম ই করতো, আবার জমি জমা নিয়ে নিছে মানুষের অনেক। এরা এরকমই। তো জানি না কথা কতটুকু সত্য, বা তুমি সাবধানে থেকো, দোয়া দরুদ পড়ে থাকো, আর মাছ মারা কোচটা নিয়ে যাও সাথে করে, কোচটা নিয়ে যাও, হারিকেনটা নিয়ে যাও, আর সাবধানে থাকবা রাত্রিবেলা। হ্যাঁ, কোনো ই করো না, সাবধানে। কোনো যদি দেখো যে উল্টা পাল্টা মনে হয় এখানে, বাড়ি চলে আইসো, থাকার দরকার নাই তখন আর দোয়া দরুদ পড়ে থাকো। যেটা বললো আয়ুব আলীর বাবা তাকে। আয়ুব আলী তার বাবার কাছ থেকে দোয়া নিয়ে সে কোচ নিয়ে হারিকেন নিয়ে রওনা দেয় তার ইসের দিকে। তো সে যখন বাসার থেকে বেরোচ্ছে তখনই কিন্তু আকাশ গুড় করতেছে, মানে মেঘ ডাকতেছে। তো আয়ুব আলী বুঝলো যে রাতে কি বৃষ্টি হবে নাকি। দেখলো যে এই গুমট আবহাওয়াটা হঠাৎ করে একটু ঠান্ডা হয়ে গেল। তো সাধারণত দেখলো ঝড় আসলে এরকম হয়। আয়ুব আলীর কিছু করার নাই, সে আজকে যেহেতু থাকবে ডিসাইড করেই ফেলছে, সে চাইলে আজকের প্ল্যানটা বাদ দিতে পারতো, কিন্তু যেহেতু ডিসাইড করে ফেলছে, প্রিপারেশন নিয়েছে, তো সে রওনা দিল আর কি, হাতে কোচ আর হারিকেন নিয়ে রওনা দিয়ে যাচ্ছে সে রাস্তা দিয়ে। তো বাতাস মোটামুটি বেশ বাতাস, আজকে ওই গরম গুমট ভাবটা চলে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে। তো সে যাচ্ছে, দুই পাশে গাছ গাছালি বাঁশ ঝাড় এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তো ফাঁকা জায়গায় বেরোলে এক পাশে যেখানে খোলা প্রান্তর, ওখানে দেখতেছে দূরে মেঘের আড়ালে বিজলি চমকাচ্ছে, এবং মেঘগুলো এরকম নীল নীল কালার হয়ে যাচ্ছে চারিদিকে এরকম, কিন্তু এটা মেঘের এই পাশে দেখা যাচ্ছে না বিজলির কালার গুলা, হচ্ছে মেঘের আড়ালে বিজলি চমকাচ্ছে, আকাশটা হঠাৎ আলোকিত হয়ে যাচ্ছে এবং দূরে প্রান্তর পর্যন্ত দেখা যাচ্ছে। তাই বলি কাছে খুব সুন্দর লাগলো। চিন্তা করলো যে রাতে এরকম মাঝে মাঝে ঝড় বৃষ্টিতে বেরোনো উচিত, তাহলে অনেক কিছু দেখা যায়, অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়, সুন্দর লাগে। আর সে আগে এগুলো পছন্দ করতো খুব বেশি, প্রাকৃতিক পরিবেশ, এই জন্য সে বাসার ওই প্রান্তে যে বসে থাকে। যাই হোক, হাঁটতে হাঁটতে সে একসময় পুকুরের কাছে আসলো। ওই সময় বাতাস একটু বাড়ছে, বাতাসে গাছপালাগুলো এরকম নড়তেছে সব, মানে বেশ হেলে দুলে এরকম এদিক ওদিক করতেছে। সে দেখলো যে তার কুড়ে ঘরের ওই পাশের গাছপালাগুলো এরকম নড়তেছে। তো সে হারিকেনের আলো ধরে ধরে হারিকেনটা সামনে বাড়ায় ধরছে, ওইটার আলো যতটুকু পড়ছে ওইটা মানে সে আলোতে হেঁটে হেঁটে ওই আইল দিয়ে চলে আসলো একদম কাছে, তার ওই ঘরের কাছে। এসে সে ওই সামনে ঝাপটা সরায় ফেললো, দেখলো যে ঘর যেরকম রেখে গেছিল সেরকমই আছে। সে হারিকেনটা রাখলো, রেখে তার ওইখানে আজকে ওই যে চাদর রাখছিল ভাঁজ করে সেটা বিছায় ফেললো বিছানায়, যেহেতু রাতে থাকবে সবকিছু গুছাইলো তার মতো। হারিকেনটা সুন্দর করে ঝুলাই দিল, ওখানে একটা ছিল এরকম বাঁশের সাথে একটা তারের আংটা, ওটার সাথে ঝুলাই দিল। ঝুলাই দিয়ে এসে বসলো। বেশ কঠিন ঝিঝি পোকার ডাক আসতেছে এবং মাঝে মাঝে আবার ছেড়ে যাচ্ছে। যখন বাতাস ছাড়ে সে বুঝতেছে যে আজকে বাতাসটা এসে তার কুড়ে ঘরের এই পাশ দিয়ে মানে ঢুকে ওই পাশ দিয়ে বেরো যাচ্ছে। কুড়ে ঘরে একটা পাশে একটা ছোট্ট ফাঁক ছিল। তো সে চিন্তা করলো যদি বৃষ্টি আসে তো সমস্যা হবে। হারিকেন নিয়ে ওই পাশে যে সে তার এখানে পলিথিন ছিল, ওই পলিথিন দিয়ে ওই পাশটা সুন্দর করে ঢেকে দিল, যাতে এই দিক দিয়ে বৃষ্টি আসটা না ঢুকে। তো ওইভাবে সে মোটামুটি প্রিপারেশন নিয়ে সে চলে আসলো, এসে তার ইসে বসে আছে ঘরে, এবং রাতের যে এনভায়রনমেন্টটা সে বোঝার চেষ্টা করতেছে এখানকার রাতের এনভায়রনমেন্টটা কেমন, নতুন একটা জায়গা থাকার জন্য। তো ওই যে পোকা ডাকে থামে, আবার এছাড়াও আরো রাতের কিছু পোকামাকড় ডাকতেছে, বাতাস চলতেছে,
এবং হঠাৎ হঠাৎ অনেক দূর থেকে গুড় গুড় করতেছে আকাশ, মানে বৃষ্টি হয়তো হবে হয়তো হবে না, বা দূরে কোথাও হচ্ছে এরকম অবস্থা, ঠান্ডা একটা আবহাওয়া। তাই বলি অনেকক্ষণ বসে থাকলো, তার সাথে বই ছিল, ওই যে সে যে চকির ওখানে বই রাখছিল, সেই বই বের করে, পেপার ব্যাগ বই, ওটা পড়া শুরু করলো হারিকেনের আলো, এবং বইয়ের মধ্যে ডুবে গেল, অনেকক্ষণ বইয়ের মধ্যে ডুবে গেছে। এর মধ্যে সে হঠাৎ করে শব্দ পেলো, পটপট পটপট পট করে বৃষ্টি শুরু হয়েছে, বেশ ঝুম বৃষ্টি নামলো এক সময়, একেবারে বেশ ঝুম। তার ওই ইসের উপরে পড়তেছে, তার ওই চালের উপর পড়তেছে, পড়ে ঝরঝর করে যাচ্ছে, সে বুঝতেছে, এবং বাতাসের মানে হালকা ঝাপটা আসতেছে, সেই ঝাপটাতে তার ওখানে যে পলিথিন দিছে ওইটার মধ্যে পট করে শব্দ হচ্ছে এরকম। তো সে বইটা রেখে দিল, চিন্তা করলো যে না, আমি মানে শুয়ে পড়া দরকার, এখন এই বৃষ্টি নামসের মধ্যে আর কি করব। আর পুকুর মোটামুটি তার এই জায়গার থেকে বেশ খানিকটা দূরে, তো সুতরাং এমন না যে বৃষ্টিতে উঠে পানি উঠে যাবে, অসুবিধা নাই। তো সে কি মনে করে একটু গেল, তার এই ঘরের সামনের ওই ঝাপটা সরাইলো, সরায় তাকায় দেখলো দূরে কি হচ্ছে। তো দূরে দেখতেছে আকাশে ওই যে বিজলি চমকাচ্ছে, ওইটা আলোতে আলোকিত হয়ে যাচ্ছে, পুরা জমিটা সামনে যে ফাঁকা জায়গাটা, বিস্তীর্ণ প্রান্তরটা আলোকিত হয়ে যাচ্ছে, পুকুরের পানিও আলোকিত হয়ে যাচ্ছে, এবং পুকুরের পানি থই থই করতেছে এরকম, মানে এরকম থই থই করতেছে, বৃষ্টির পানি পড়ে পড়ে রিপল উঠতেছে। সুন্দর একটা দৃশ্য এই বিজলির আলোতে এগুলো দেখা, গাছপালাগুলো এরকম নড়তেছে। তো সে আস্তে করে আবার সেই ঝাপটা দিয়ে আস্তে করে সে বিছানায় শুয়ে পড়লো, হারিকেনটাকে একদম ডিম করে নিবাইলো না, কারণ এই জায়গায় এরকম আসে, সে একটা অনেকটা তো ওয়াইল্ড জায়গার মতোই, তো একদম হারিকেনটাকে একদম নিবু নিবু করে সে ঝোলাই দিয়ে শুয়ে পড়লো এখানে। বৃষ্টি হচ্ছে হচ্ছে, হঠাৎ করে সে শব্দ পেল, মনে হলো তার এই ঘরের আশপাশ দিয়ে কেউ জোরে দৌড় দিছে, ভোঁ দৌড়, মানে এই ঝোপঝাড় সব ভেঙে থর করে, মানে একটা প্রাণী যদি দৌড়ায় যায় কোনো জায়গা দিয়ে, খুব ভারী প্রাণী, গরু বা কিছু যদি ছুটে যায় এরকম, তার এই কুড়ে করে পিছন দিয়ে এরকম একটা শব্দ শুনলো সে, থর করে এরকম এই পাশ থেকে। এবং বৃষ্টি তখন কিন্তু কমে গেছে, মানে পিট 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 শব্দ আসতেছে বৃষ্টি, এর মধ্যে মনে হয় জোরে থর করে ওইদিকে চলে গেল, আবার শব্দ পেল ওই দিক থেকে দৌড়াদৌড়ি শব্দ, অ্যাজ ইফ 2-3টা গরু বা কিছু এরকম দৌড়াইতেছে আশপাশ দিয়ে। তার কাছে অবাক লাগলো, আরে কে দৌড়াইতেছে, এবং শব্দটা কেমন, মানে কোনো মানুষের গলার শব্দ নাই বা কোনো শব্দ নাই, সে জাস্ট দৌড়ানোর শব্দ এরকম। তো আইয়ুব আলী একটু ভয় পাইছে যে এখানে কি দৌড়ায়, কোনো প্রাণী তো এখানে আসার কথা না, রাত্রেবেলা গ্রামের এই জায়গায় এরকম পুকুর পাড়ে, এখানে তো গরু এসে দৌড়াবে না, মানে পায়ের ওজনের ভারটা এরকম লাগছে গরুর মতো, দৌড় দিয়ে গেলে এরকম ভেঙে চুরে, ওখানে গাছপালা ঝোপঝাড় ভেঙে যে দৌড়ায় এরকম। তো সে কিছুক্ষণ কান পেতে শোনার চেষ্টা করছে, এরপর হঠাৎ করে সে শব্দ পেল, বাস করে একটা শব্দ হলো পুকুরের মধ্যে, বললো ভারী কিছু, মানে ওই যে মানে একটা মানুষের মতো কিছু যদি যোজন ধবাস করে পানিতে পড়ে সেরকম একটা শব্দ। তো সে অবাক হইলো, কিরে কেন বাজ টাজ পড়ছে না, বাজ পড়লে তো আবার আলোকিত হয়ে যেত চারিদিক, আবার সাথে সাথে মেঘ ডাকতো, ডাকে নাই তো, মেঘ ডাকে নাই, ধবাস করে পানিতে একটা শব্দ হয়েছে। তা আইয়ুব আলী আস্তে করে উঠছে, উঠে হারিকেনটা একটু বাড়াইছে, বাড়ায় আস্তে করে তার ঝাপটা সরায় সে বাইরে উকি দিছে, ওদিকে কিছু দেখা যায় না, আলো নাই, তখন বজ্রপাত চমকাচ্ছে না, আলো নাই। আইয়ুব আলী চিন্তা করলো যে ব্যাপারটা কি, দেখি কি অবস্থা। তো সে আস্তে করে হারিকেনটা বের করলো, করে আরো বাড়ায় দিল, দিয়ে সে বের হয়ে আসলো ঝাপ সরায়। হালকা বৃষ্টি হচ্ছে, ফিনফিনা বৃষ্টি, মানে বৃষ্টি থেমে গেছে, হালকা ফিনফিনা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সে হারিকেনটা বাড়ায় দেখতেছে চারিদিকে, হারিকেনের আলো বেশি দূর যায় না, অল্প একটু আলোকিত করে। এর মাঝে এই রাতের আলো আধারে তার চোখে অনেকটা সয়ে আসছে, মানে এই যে আকাশের আলোটা আর এটা সয়ে আসছে। হঠাৎ করে আকাশে দূরে বিজলি চমকালো মেঘের আড়ালে, সেটার আলোতে সে হঠাৎ দেখলো এই পুকুর পাড়ে কোন একটা মানুষ বসে আছে, মানে এই জাস্ট লাইক ওই রাস্তার পাশে পুকুরের অংশে একটা মানুষ বসে আছে, গায়ে সাদা রঙের কাপড় এবং গায়ের রং পুরো কালচে, মানে কালচে বর্ণ পুরা। ওই যে এই যে বিজলি যে চমকাইছিল ওইটার মানে স্প্লিট সেকেন্ডের আলোতে সে দেখতে পারছে, এবং সে তার কাছে মনে হলো যে কোনো মহিলা হবে, সাদা কাপড়টা মানে সাদা শাড়ি হবে এরকম। সে অবাক হয়ে গেছে, মানে কে এটা পুকুর পাড়ে এইভাবে বসা। তো ভয়ও পাইছে, আইয়ুব আলী ভয় পাইছে, কেন ওই যে তাকে উত্তম বলছিল, আর গ্রামেতে এই ধরনের কথা প্রচলিত আছে ভয়ের ব্যাপার। এরপর সে শব্দ পেল ভস ভস পানির মধ্যে, মানে ওই যে পুকুর পাড়ে বসে আছে, পাটা হচ্ছে ডুবেছিল, সে পাটা ওখান থেকে কেউ মানে পা দিয়ে শব্দ করছে পানির মধ্যে। তো সে এখান থেকে দেখতে পাচ্ছে না হারিকেনের আলোয় ভালো মতন, আর সামনে যেতেও সাহস পাইতেছে না আইয়ুব আলী। এই সময় আবার বিজলি চমকাইলো মেঘের আড়ালে, সে দেখলো পুরো ওই যে কালচে গাত্রবর্ণর মহিলা, এবং শাড়ি পরা, গায়ে মানে পুরো গায়ে শুধু শাড়ি আর কিছু নাই, পেঁচানো পুরা। সে পানি থেকে উঠছে, উঠে ঘুরে এদিকে তাকাইছে, মানে ওই যখন বিজলিটা চমকাইছে তখন শুধু তাকাইছে, এরপর কিন্তু আর কিছু দেখতে পায় নাই সে।
তো ওই জাস্ট তাকাইছে, ওই কালচে বর্ণটাই সে দেখছে। তো ভয়ে আত্মা শুকায় গেছে আইয়ুব আলীর। এটা কি ব্যাপার? সে আর সামনে যাওয়ার সাহস পাইতেছে না। সে যেখানে দাঁড়াইছিল সে একটু একটু করে পিছাচ্ছে আইয়ুব আলী, পিছায় চিন্তা করছে সে ঘরে ঢুকে যাবে। তার কাছে ভয় লাগছে, বেশ ভয় লাগছে। সে ঘরের মধ্যে যখন নাকি ঢুকে যাবে, তার ওই দরজা পিছন ফিরে হাঁটতেছে, কিন্তু এই সময় আবার বিজলি চমকাইলো। এই আলোতে সে দেখলো যে ওই মহিলা এদিকেই তাকায় আছে এবং তার চেহারাটা পুরো কালচে। চেহারার মধ্যে মানে কোনো মানে সাধারণ মানুষের যে চেহারা সেরকম না, পুরো কালচে একটা ফেস, এবং চুলগুলা ল্যাপটায় আছে মুখের সাথে, এবং মুখের মধ্যে মনে হচ্ছে যে এক ছটাক মাংস নাই, মানে শুধু হাড্ডির উপর চামড়া, এতটুকু। ওই স্প্লিট সেকেন্ডের আলোতে সে যা দেখছে, চুল কালো, ল্যাপটায় আছে মুখের মধ্যে, এবং তাকায় আছে ঠিক তার দিকে। তো আইয়ুব আলীর তো মানে একেবারে জান বের হয়ে গেছে, আত্মা একদম নাই। সে ভয় একদম থরথর করে কাঁপতে কাঁপতে সে চলে আসছে তার ওই ঝাপের ভিতরে। কিন্তু কৌতূহল কাজ করতেছে, যেটা কি, এটা তো মানুষ না। সে বুঝতে পারছে এটা মানুষ না। চুপচাপ আছে সে। হারিকেনটা আবার কমাই দিছে সে, যে তার এই হারিকেনের আলোতে আবার কিছু না হয়। আইয়ুব আলী চুপচাপ এসে মানে তার ঘরের মধ্যে ঢুকে গেছে, ওই হারিকেনটা কমাই দিয়ে ঢুকে চৌকের মধ্যে বসে আছে। আর আস্তে আস্তে করে ঝাপটা টানতেছে, জোরে শব্দ করে টানে না, আস্তে আস্তে করে মানে ঝাপটা টেনে ওই জায়গা মতো আবার বসায় চুপচাপ বসে সে মনে মনে দোয়া পড়তেছে, যতটুকু চাপারে আর কি দোয়া পড়তেছে। এই সময় সে শব্দ পেল হঠাৎ, তার ওই পাশের ওই যে গাছপালার ভেতর দিয়ে আবার করে শব্দ হচ্ছে। এবার মনে হচ্ছে আস্তে আস্তে কিছু মুভ করে আসতেছে, ওই যে ওই গাছপালা, যে ছোট ছোট গাছপালা আছে পাতাগুলোর ফাঁক দিয়ে। এবং এক সময় আইয়ুব আলী ভিতরে ফিল করলো তার এই ঝাপের ওই পাশে কেউ দাঁড়ায় আছে। এটা তার মনে হচ্ছে, মানে মানুষ যেমন একটা উপস্থিতি বুঝতে পারে সেরকম মনে হলো তার ঝোপের এই পাশে কেউ দাঁড়ায় আছে। আইয়ুব আলীর সাথে সাথে সে একটা সূরা জানতো, বেশ মানে পাওয়ারফুল একটা সূরা, সে ছোটবেলা থেকে শিখছে। সেটা সে পড়লো, মানে আস্তে 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 পড়লো। সূরাটা পড়ে নিজের গায়ে ফু দিয়ে চুপচাপ বসে আছে, ভয়ে থরথর করে কাঁপতেছে আর দোয়া পড়তেছে মনে মনে। একটু পরে তার মনে হলো যে ওখান থেকে জিনিসটা সরে গেছে, মানে এই যে প্রেজেন্সটা বুঝছিল সেই বেড়ার দরজার এখানে প্রেজেন্সটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আইয়ুব আলী মনে মনে একটু রিলিফ ফিল করতেছে। এরকম কতক্ষণ চলে গেছে জানে না। আইয়ুব আলী আস্তে আস্তে এক সময় যে ওই ঝোপের ওখানে আবার দাঁড়াইছে, তার ঝাপের ওখানে, এবং খুব সাহস করে ঝাপটা একটু সরাইছে। তখন কিন্তু বৃষ্টি নাই, বাতাস চলতেছে, কিন্তু মাঝে মাঝে বিজলি চমকাইতেছে, সে বুঝতেছে। তো আইয়ুব আলী অস্থির করে তাকাইলো পুকুরের দিকে। তখন বিজলি চমকাইছে বেশ লম্বা সময় নিয়ে, বড় একটা বিজলি চমকাইছে, এবং অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে গেছে সে আলোতে। এটাতে আইয়ুব আলী দেখলো তাদের যে রাস্তার ওই পারে দূরে হেঁটে চলে যাচ্ছে ওই কালচে যেই মহিলাটাকে সে দেখছে, ওইটা হেঁটে চলে যাচ্ছে ওদিক দিয়ে, মানে ওই দূরের প্রান্তরের দিকে হেঁটে চলে যাচ্ছে। এখন কোথায় যাচ্ছে সেটা আইয়ুব আলী জানে না। অনেক দূর পর্যন্ত ফাঁকা জায়গা, কোথায় এক জায়গায় চলে যাবে এরকম। ওইটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওদিকে, এবং হাঁটতে হাঁটতে যে যাচ্ছে মানে মনে হচ্ছে যে মাটিতে পা পড়তেছে না, মানে মনে হচ্ছে মাটির উপর থেকে লেভিটেট করে যাচ্ছে। আইয়ুব আলী এটা দেখে এতটাই ভয় পেয়েছে, সে দ্রুত ঝাপটাকে দিকে টেনে বিছনায় এসে শুয়ে পড়ছে। বিছনায় শুয়ে সে ভয়ে কাঁপতেছে, চিন্তা করতেছে কি। এই সময় সে কানের কাছে একটা হাসির শব্দ শুনলো। মনে হলো যে খুব মানে নাকি কণ্ঠে, তার নাকের ঠিক কানের পাশ দিয়ে, মানে বেড়ার ওই পাশে কে একজন হাসলো। আইয়ুব আলী প্রচন্ড ভয় পেয়েছে, ভয়ে সে মানে আর নড়াচড়া করে নাই, চুপচাপ শুয়ে দোয়া পড়তেছিল। এক সময় সে ঘুমায় গেছে। তো তার ঘুম ভাঙছে সকালবেলা, তখন তার চাচার ডাকে। তো দেখলো যে তার এই যে রুমের যে বেড়া ছাপড়া দিয়ে সে লাগাইছিল, দেখলো চাচা ওইটা টেনে সরাইছে ডাকতে ডাকতে তারে। তো সে তাড়াতাড়ি উঠে বসলো, উঠে দেখে চাচা ঢুকছে, এবং চাচার সাথে ঘ্রাণ ঢুকছে। চাচা নাস্তা নিয়ে আসছে তার জন্য, বাজারে হোটেল থেকে নাস্তা নিয়ে আসছে। সে দেখলো চাচা এরকম একটা ঠোঙা রাখলো ওই কোনা দিয়ে, ওই একটা টেবিলের মতো রাখছিল, তো টেবিলের উপর রাখলো। দেখলো যে হারিকেনটা তখনও টিমটিমায় জ্বলতেছে। তো চাচা ওই নাস্তা রেখে বললো, খা, তাড়াতাড়ি খা। এই তুই নাকি ভয় পেয়েছিস কাল রাতে, তোরে নাকি কে কি বলছে? তো সে চাচারে বললো যে ভয় পাইছি মানে, আমি উত্তমের সাথে আমার কথা হয়েছে, উত্তম বলছিল এই জায়গা খারাপ, এসে আপনি কার থেকে জায়গা নিছেন, এসে আর কাল রাত্রে আমি এরকম দেখছি। তো সে বলে চাচাকে। তো চাচা বললে, হ্যাঁ আমিও শুনলাম যে জায়গা নাকি ভালো না, মানে মানুষজন বলছে, তুই রাতে একা থাকবি না আর এখানে, তোর সাথে মানুষ দেবো, লোক দেবো, সে থাকবে আর সাথে তুই থাকবি। তো চাচা বললো, তো শুনে বললো যে আচ্ছা ঠিক আছে। তো ওই নাস্তা বের করে খেলো, খুব সুন্দর আলু ভাজি, সেটা একটা গ্রাহান বেরিয়েছে, একদম ফ্রেশ আলু ভাজি আর পরোটা, আর তার সাথে তার চাচা ছানা নিয়ে আসছে, কাঁচা ছানা, ওখানকার খুব বিখ্যাত নাকি ছানা পাওয়া যায়। তো যাই হোক সেগুলো দিয়ে সে খেলো। খাওয়া দাওয়া করার পর চাচা বললো যে তুই
এখন থেকে ভর দুপুরে এখানে একা আসিস না, আমি লোক দেবো সাথে। তো সে বলছে, কেন চাচা সমস্যা আছে নাকি? কয় না, ভয় পাইতে পারিস, এখানে অসুবিধা নাই, ভয়ের তো ব্যাপার, মানুষ নাকি ভয় পায় এখানে শুনছি আমিও, তো খামাখা তোর একা আসার দরকার নাই, দুপুরে একজন দেবো আর রাতে তুই আর ওই লোক থাকিস। তোর আসলে থাকা লাগতো না, আসলে নিজেদের জিনিস তো, এর জন্য বুঝছিস না, মানুষ তো ওইভাবে দেবে না, আর ওই ছেলেও তো একা ভয় পাবে। এই বললো চাচা। তো চাচার সাথে কথাবার্তা বলে সে খেয়ে দিয়ে সে আর চাচা চলে গেল এখান থেকে। তো এরপরে যে কয়দিন রাতে পাহারা দিছিল, এরপরে কিন্তু আইয়ুব আলী পাহারা দিছে, সে চলে আসে না ওখান থেকে। তো সে ওই ছেলেকে নিয়ে, তার থেকে 2-4 বছর বয়স কম, ছোট আর কি, একদম কিশোর ছেলে, তো তারা দুইজন এখানে থাকতো। তো ওরা দুইজন রাতের বেলা নাকি অনেক এরকম শব্দ পাইছে যে পুকুরের মধ্যে কেউ ঝাঁপায় পড়ে আবার উঠে যায়, আবার মানে হাসির শব্দ, যে পুকুরে লাফায় হাসতেছে, পানির মধ্যে হাসতেছে এরকম, এবং মানে খুব ভয়ের ব্যাপার। ওই ছেলে কয়েকদিন ভয়ের চোটে বসে যে আমি আর থাকবো না এখানে। তাই বলি বসে, আরে না, কিচ্ছু হবে না, সমস্যা নাকি, থাক, কোনো ব্যাপার না। তো ওই মানে ওরা দুজনে ভয় ভয় থাকতো, শব্দ পাইতো, অনেক রকম শব্দ পাইতো, বাইরে আর তাকাইতো না। কেন আইয়ুব আলী যে প্রথম দিন দেখছে যে এরপর থেকে আর বাইরে তাকাইতো না। তো মাঝে মাঝে মনে হইতো তাদের ওই যে ঘরের আশপাশে যে কেউ হাঁটে এরকম। এরপরে বেশ কিছুদিন পর ওইখান থেকে মানে তাদের ওই মাছ ওঠানো হয়, মাছ ধরে এই করা হয়, এবং ওইবার পুকুরে মাছের চাষ করে তার চাচা নাকি ওই পুকুরটা মোটামুটি গিভ আপ করে দেয়। এর পরের বার আর তিনি ওইটা লিজ নেন নাই, মানে ওই তার যে সিজন শেষ হলে আইয়ুব আলী মোটামুটি ওখান থেকে তার দায়িত্ব যায়। এবং পরবর্তীতে আইয়ুব আলী তার বাবার জমির পাশে একটা পুকুর করে, মাছ চাষের অনেক কিছু বুঝে গেছিল, এবং ওইখানে তারা মাছের চাষ করে মোটামুটি ভালোই তারা টাকা পয়সার মুখ দেখছিল ওই মাছের টাকা দিয়ে। আর ওই জায়গায় আবার ওরকম সমস্যা হয় নাই, কোনো কিছু দেখে নাই, তারা নতুন যে পুকুর করছিল। এই ছিল মুকুলের পাঠানো ঘটনা, আইয়ুব আলীর ঘটনা মুকুলদের গ্রামের। তো সেটি আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। গ্রামের ঘটনাগুলো আমার কাছে বেশ লাগে, কারণ আমি যখন কল্পনা করি ওই গ্রামের একটা ঘ্রাণ আমার নাকে চলে আসে, এবং আমি খুব মানে সেটা খুব এনজয় করি। মানে একেবারে ফসলের মাঠের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে। আপনারা যারা গ্রামে আছেন বা গ্রামে গেছেন তারা কিন্তু এটা বুঝবেন। আমি খুব ছোট থাকতে এরকম গিয়েছিলাম নানি বাড়িতে, এবং সেখানে ফসলের মাঠের মধ্যে দিয়ে হেঁটে গিয়েছিলাম, অসাধারণ একটা ঘ্রাণ নাকে এসে লেগেছিল, এবং ছোট ছোট প্রজাপতি, তারপরে ছোট ছোট ফড়িং, এরকম বড় বড় ড্রাগন ফ্লাই, এগুলো উঠছিল, মানে অসাধারণ, মানে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং হাঁটতে হাঁটতে এক সময় যে একটা নদীর পাড়ে দাঁড়াইছিলাম, এবং সেই নদীর পানি এত টলটলা ছিল, এবং নদীর যে গভীরতা জানান দিচ্ছিল, কালচে পানি, এবং সেগুলো থই থই করতেছিল। আর সেই সময়টা ছিল হচ্ছে মানে বিকেলের দিকে অনেকটা, আর বাতাস বইছিল, তো এর জন্য একটা মানুষকে দেখছিলাম আমি, সে নদীতে কাঁচা বাঁশের ভেলাতে বেয়ে বেয়ে যাচ্ছে লগির মতো ঠেলা দিয়ে। হ্যাঁ, তো মানে অন্যরকম একটা দৃশ্য আমার কাছে মানে মনে হচ্ছিল যে এটা একটা স্বর্গীয় দৃশ্য, অসাধারণ ছিল। এবং আমি সেই বিকেলবেলা আবার সেই ওই জমি দিয়ে হেঁটে পার হয়ে আবার আসছিলাম বাসায়। আমি এসে দেখে আমার নানি খুব চিন্তিত যে আমি কই গেছি, বিশাল মাঠ পার হয়ে গেছিলাম। তো এর জন্য আমি যখন গ্রামের ঘটনাগুলো শুনি বলি, তখন আমার কাছে সেই স্মৃতিগুলো মনে পড়ে, অসাধারণ লাগে। তো যাই হোক, এই ছিল মুকুলের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 7-8 বছর আগের একটি ঘটনা। সময়কাল 2014 কিংবা 15 এরকমই হবে। রাত তখন প্রায় 2:30। চারপাশে ঘন কুয়াশা, রাস্তা একবারে নির্জন। অ্যাম্বুলেন্স চালাচ্ছিল শফিক উদ্দিন। হঠাৎ তার ফোনে একটি জরুরি কল আসে। জরুরি রোগী নিতে হবে, গ্রামের এক প্রত্যন্ত বাড়িতে যেতে হবে। শফিক উদ্দিন অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর মূল রাস্তা শেষ করে শুরু হলো সরু অন্ধকার একটি কাঁচা রাস্তা। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু বাঁশঝাড় আর গাছপালা। হঠাৎ অ্যাম্বুলেন্সের হেডলাইটের সামনে একজন সাদা পোশাক পরা মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। শফিক উদ্দিন ব্রেক করল। লোকটি কোনো কথা না বলে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের কাছে এসে জানালার দিকে তাকালো। তারপর খুব নিচু গলায় বলল, আমাকে ওই বাড়িতে নিয়ে যাবেন। শফিক উদ্দিন ভয় পেলেও দরজা খুলে দিল। লোকটি পেছনের সিটে গিয়ে বসল। কিন্তু কয়েক মিনিট পর শফিক উদ্দিন পেছনের মিররে তাকিয়ে দেখল পেছনের সিটে একবারে খালি। সে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থামিয়ে আবারও পেছনে ভালো মতো দেখল, সত্যি পেছনে কেউ নেই। আর ঠিক তখনই পেছনের দরজা ঠক 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 করে এক শব্দ হলো।
শফিকুদ্দিনের হাত পা এই শব্দে যেন ঠান্ডা হয়ে গেল। সে দরজা খুলতেই দেখলো বাহিরে কেউ নেই। হঠাৎ তার অ্যাম্বুলেন্সের ভিতরের আলো নিচ থেকেই কেন জানি না জ্বলে উঠল। তার পেছনের সিটে পড়ে আছে একটি পুরনো কাগজ। কাগজে লেখা, যে ঠিকানায় যাচ্ছ সেখানে আজ কোনো রোগী নেই। শফিকুদ্দিন কাঁপতে কাঁপতে ফোনে দেওয়া নাম্বারে কল করল। ওপাশ থেকে একজন বৃদ্ধ কণ্ঠে বলল, আপনি কোথায় যাচ্ছেন? শফিকুদ্দিন ঠিকানাটা বলতেই ওপাশের মানুষটি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই বাড়িতে তো 5 বছর ধরে কেউ থাকে না। সেখানে এক অ্যাম্বুলেন্স চালক রাতের বেলা নিখোঁজ হয়েছিল। কথাটি শুনে শফিকুদ্দিনের বুকের ভিতর যেন বরফ হয়ে জমে গেল। সে দ্রুত অ্যাম্বুলেন্স ঘুরিয়ে আসতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হেডলাইটের আলো এসে দেখতে পেল রাস্তার মাঝখানে আবার সেই সাদা পোশাকের মানুষটি দাঁড়িয়ে আছে। এবার লোকটি হাসছে, আর তার হাতে ধরা ছিল শফিকুদ্দিনের অ্যাম্বুলেন্সের হারিয়ে যাওয়ার চাবি। শফিকুদ্দিন বুঝতে পারলেন সে যে রাস্তা দিয়ে পালাতে চাইছে সেই রাস্তা তাকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনছে। কিন্তু সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য তখনও বাকিই ছিল। শফিকুদ্দিন কিছুক্ষণ স্টিয়ারিংয়ে হাত রেখে স্থির হয়ে বসে রইল। সামনের রাস্তার মাঝখানে সেই সাদা পোশাকের লোকটি দাঁড়িয়ে আছে। তার হাতে সত্যি শফিকুদ্দিনের অ্যাম্বুলেন্সের চাবি। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, চাবিটা তো শফিকুদ্দিনের পকেটেই ছিল, বা পকেটেই থাকার কথা ছিল। সে ধীরে ধীরে নিজের পকেটে হাত দিল। সে দেখলো তার পকেটে চাবি নেই। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছন থেকে আবার শব্দ হলো, ঠক 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 করে শব্দ হলো। শফিকুদ্দিন সাহস করে পিছনের মিররে তাকাল। পিছনের সিট এবার একজন বসে আছে। সে একই সাদা পোশাকের লোক, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে না, মাথাটা নিচু করে বসে আছে। শফিকুদ্দিন কাপা গলায় বলল, আপনি কে? কোনো উত্তর নেই। সে আবার বলল, কোথায় যাবেন? কিছুক্ষণ নীরব থাকার পর লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তারপর বলল, যেখানে আমাকে প্রথমবার রেখে গিয়েছিলে সেখানে। শফিকুদ্দিনের বুক যেন ধুক করে উঠল। আমি আপনাকে আগে কখনো দেখিনি। লোকটি এবার খুব ধীরে ধীরে বলল, তুমি দেখোনি, কিন্তু তোমার অ্যাম্বুলেন্স দেখেছে। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডে থাকা পুরনো রেডিওটি নিচ থেকেই কেন জানি না চালু হয়ে গেল। রেডিও থেকে ভেসে এলো কয়েক বছর আগের একটি জরুরি কলিং রেকর্ড। একজন আতঙ্কিত মানুষের কণ্ঠ, দ্রুত অ্যাম্বুলেন্স পাঠান, মানুষটা এখনো বেঁচে আছে। তারপর আরেকটি কণ্ঠ শোনা গেল। সেটা শফিকুদ্দিনের নিজের কণ্ঠ, কিন্তু শফিকুদ্দিন জানতোই না সে এই রেকর্ডিং কখনোই করেনি, বা সে জানেই না যে এই রেকর্ডিংটা তার। রেকর্ডিংয়ের শেষে শুধু একটা কথাই শোনা গেল, অ্যাম্বুলেন্সটা আজ আবার আসবে। হঠাৎ পেছনের লোকটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। শফিকুদ্দিন দরজা খুলে বাহিরে বেরিয়ে গেল। চারপাশে তাকিয়ে দেখলো রাস্তা একবারে ফাঁকা, কিন্তু মাটির উপর পড়ে আছে একটি পুরনো অ্যাম্বুলেন্সের ছবি। ছবিটি হাতে তুলে নিয়ে শফিকুদ্দিনের চোখ যেন স্থির হয়ে গেল। ছবির অ্যাম্বুলেন্সটি দেখতে হুবহু তার অ্যাম্বুলেন্সের মতো, আর ছবির নিচে লেখা 2:47 যাত্রা শেষ। শফিকুদ্দিন ঘড়ির দিকে তাকাল। সময় তখন 2:46। আর মাত্র 1 মিনিট পর কি ঘটবে সেটাই ছিল সেই রাতের সবচেয়ে বড় রহস্য। শফিকুদ্দিন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2:46। এর পরপরই তার বুকের ভিতর যেন ধুকপুকানি আরো যেন বাড়তে লাগলো। সে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, ঘর 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 করে, কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হলো না। সে আবারও চেষ্টা করলো, কোনো কাজই হলো না। আর ঠিক তখনই ঘড়িতে 2:47 বাজল। অ্যাম্বুলেন্সের সব আলো হঠাৎ একসঙ্গে নেমে গেল, চারপাশ অন্ধকার। তারপর হঠাৎ অ্যাম্বুলেন্সের পিছনের দরজা নিচ থেকেই কেন জানি না খুলে গেল, ক্যাচ ক্যাচ করে খুলে গেল। শফিকুদ্দিন ভয়ে যেন জমে গেল। অন্ধকার পিছনের সিট থেকে খুব পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে গেল, শফিকুদ্দিন। সে কোনো উত্তর দিল না। ডাকটা আবারও এলো, শফিকুদ্দিন, তুমি এত দেরি করলে কেন? শফিকুদ্দিন এবার বুঝতে পারলো কণ্ঠটা সেই বৃদ্ধ লোকটির নয়, এটা তার নিজের কণ্ঠস্বর। সে দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু সে যতই দৌড়ায় না কেন, সামনে থাকা বাচ্চাটা ততই যেন তার কাছে আসে।
কাছে আসে না, বরং মনে হচ্ছে রাস্তা যেন তাকে আবার সেই একই জায়গায় ফিরিয়ে আনছে। হঠাৎ পেছন থেকে অ্যাম্বুলেন্স সাইরেন বেজে উঠল। শফিকুদ্দিন ফিরে তাকিয়ে দেখলো অ্যাম্বুলেন্সটি নিচ থেকে স্টার্ট হয়েছে, আর তার হেডলাইটের আলোয় একজন মানুষ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক পরা সেই লোকটি আবার বলল, আজ তোমাকে নিয়ে যাবে না। শফিকুদ্দিন কাঁপতে কাঁপতে বলল, আপনি আসলে কে? লোকটি কোনো উত্তর দিল না, শুধু অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে ইশারা করল। শফিকুদ্দিন ধীরে ধীরে কাছে যেতেই দেখতে পেল পেছনের সিটে একটি পুরনো রেজিস্টার পড়ে আছে। সে রেজিস্টারটা খুলল। প্রথম পাতায় বহু বছর আগের কয়েকটি অ্যাম্বুলেন্স যাত্রার তথ্য লেখা। একটি নাম দেখে তার চোখ যেন আটকে গেল, শফিকুদ্দিন অ্যাম্বুলেন্স চালক। তারিখটা ছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। শফিকুদ্দিনের হাত থেকে রেজিস্টারটা প্রায় পড়েই গেল, কারণ 5 বছর আগে সে এই অ্যাম্বুলেন্স কোম্পানিতে কাজই তো করতো না। আরও সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল রেজিস্টারের শেষ পাতায় আজকের তারিখ লেখা। তার নিচে একটি লাইন, রাত 2:47 যাত্রা শুরু হয়েছে। শফিকুদ্দিন তখন বুঝতে পারল এই রাতটা কোনো সাধারণ রাত নয়, কিন্তু রেজিস্টারের শেষ লাইনের নিচে যে নামটি লেখা সেটি তাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করল। সেখানে লেখা পরবর্তী চালক শফিকুদ্দিন। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভিতরের দরজা হঠাৎ কেন জানি না বন্ধ হয়ে গেল, আর সাইরেন বাজতে বাজতে অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে অন্ধকার রাস্তার দিকে এগোতে শুরু করলো। অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে অন্ধকার রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলো। শফিকুদ্দিন পেছন থেকে ছুটে গিয়ে দরজায় দরজার হাতল ধরলো, কিন্তু দরজাটা কোনোভাবে খুলল না। ভিতর থেকে হঠাৎ রেডিওতে তার নিজের কণ্ঠ শোনা গেল, শফিকুদ্দিন, গাড়িটা থামাও। এই কদমটা শুনে সে যেন থমকে দাঁড়ালো, কারণ সে তখন কোনো কথাই বলেনি। কয়েক সেকেন্ড পর অ্যাম্বুলেন্সটির নিচ থেকেই থেমে গেল। সামনের দরজা খুলে গেল, ড্রাইভিং সিটে কেউ নেই। শফিকুদ্দিন ধীরে ধীরে ভেতরে উঠল। স্টিয়ারিংয়ের উপর রাখা ছিল সেই পুরনো রেজিস্টার। আর রেজিস্টারের শেষ পাতায় নতুন করে একটি লাইন লেখা, যাত্রী এখনো অপেক্ষা করছে। শফিকুদ্দিনের পিছনের দিকে তাকাল। সাদা পোশাকের লোকটি আবারও সেখানে বসে আছে। এবার তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল, অদ্ভুতভাবে শান্ত মুখে। সে বলল, আমাকে এবার ঠিক জায়গায় নিয়ে চলো। শফিকুদ্দিন সাহস করে জিজ্ঞেস করলো, কোথায়? লোকটি জানালার বাইরে একটি পুরনো রাস্তার দিকে আঙ্গুল তুলে বলল, যেখানে 5 বছর আগে এই অ্যাম্বুলেন্স শেষবার থেমেছিল। তারপর অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা একটি পরিত্যক্ত বাড়ির সামনে এসে পৌঁছালো। বাড়িটির দরজা ভাঙা, চারপাশে আগাছায় ভরা। শফিকুদ্দিন নেমে চারপাশে তাকালো। হঠাৎ তার চোখ পড়লো দেয়ালে ঝোলানো একটি পুরনো ছবিতে। ছবিতে দেখা যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স, তার পাশে দাঁড়িয়ে আছে একজন চালক। শফিকুদ্দিন ছবিটার কাছে গিয়ে যেন জমে গেল। চালকটার মুখ তার নিজের মুখের মতোই দেখতে, আর ছবির নিচে লেখা শেষ যাত্রার চালক। আর ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। শফিকুদ্দিন ধীরে ধীরে ঘুরে তাকালো। সেই সাদা পোশাকের লোকটি আর সেখানে নেই, শুধু মাটির উপর পড়ে আছে একটি পুরনো অ্যাম্বুলেন্সের চাবি। শফিকুদ্দিন চাবিটা হাতে তুলে নিতেই তার ফোন হঠাৎ করে বেজে উঠল। অপর প্রান্ত থেকে একজন লোক কাঁপা গলায় বলল, ভাই, আপনি কোথায়? আমরা তো আপনার জন্য হাসপাতালে অপেক্ষা করছি। শফিকুদ্দিন অবাক হয়ে বলল, কিন্তু আমি তো আপনাদের রোগী নিতে এসেছিলাম। বসের লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, রোগী? আমরা তো কোনো অ্যাম্বুলেন্স ডাকিনি। এর পরপরই অ্যাম্বুলেন্সটি কেটে গেল। শফিকুদ্দিন ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িটির নাম্বার দেখে তার বুক যেন কেঁপে উঠল। এটি তার অ্যাম্বুলেন্সের নাম্বার নয়। আর ঠিক তখনই দূর থেকে আরেকটি অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। কিন্তু সেই অ্যাম্বুলেন্সে বসে থাকা চালকটি কে ছিল, সেটাই শফিকুদ্দিনের জীবনের সবচেয়ে বড় রহস্য হয়েই রইল। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।